আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই একটু দ্রুত রেসপন্স করবা। আজকে তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষ এবং হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের 19-20 সেশনের আমরা রাইটফর্ম দ্য ভার্বের ক্লাসটা করাবো এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে আজকে ভার্বের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত একটু শেয়ার করবা এবং হচ্ছে লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছাতে পারে এবং সবাই এখান থেকে কম বেশি উপকৃত হতে পারে এবং সবাই এই ক্লাসটা সম্পর্কে জানতে পারে। আমি রিকোয়েস্ট করব যারা আমাদের স্টুডেন্ট আছো, যারা আমাদের সাজেশন ক্লাস ফলো করো অনলাইনে, তারা অবশ্যই লাইক বাটনে হিট করবা, ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। এতে করে কিন্তু সবাই এখান থেকে উপকৃত হবে বলে আমি মনে করি। তো আজকে তোমাদের যে ক্লাস সেটা হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্বের ক্লাস। এই ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। এবং আজকের এই ক্লাসটা হচ্ছে বিশেষ করে যারা ডিগ্রি এবং হচ্ছে যারা অনার্স অনার্স দ্বিতীয় বর্ষ এবং হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের 19-20 সেশনের সবার জন্য এই ক্লাসটা আশা করি কাজে আসবে অনেকটা, ঠিক আছে? সো এই ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে করা উচিত বলে আমি মনে করি। তোমরা সবাই একটু লাইক বাটন হিট করো, ক্লাসটা বেশি বেশি করে একটু শেয়ার করে ফেলো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। এই ক্লাসটা ডিগ্রি এবং অনার্স যারা আছো সবারই কিন্তু এই ক্লাসটা কাজে আসবে, ঠিক আছে? সবাই একটু তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দাও, এই ক্লাসের নিচে সবাই একটু মেনশন করো। আমাদের পর্বভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলো হচ্ছে, আমরা দেখতে দেখতে আমরা 9 নাম্বার ক্লাসে চলে এসেছি। আমরা এর আগে 8টি ক্লাস নিয়েছি, আজকে আমরা 9 নাম্বার ক্লাসে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমরা এভাবে চেষ্টা করব তোমাদের প্রত্যেক দিন ক্লাসের আপডেট দেওয়ার জন্য এবং প্রতিদিন আমরা ক্লাসগুলো নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু লাইক বাটন হিট করো, ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। এবং এই ক্লাসটা যারা করবে সবাই কিন্তু মোটামুটি এখান থেকে অনেকটা উপকার পাবে এবং বিগত বছরে যারা আমাদের অনলাইনে ক্লাসগুলো করেছিল এখান থেকে মোটামুটি কম বেশি সবাই উপকৃত হয়েছিল। আশা করি তোমরাও উপকৃত হবে। আজকের ক্লাসটা মূলত হচ্ছে অনার্স এবং ডিগ্রি সবার। আজকে আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। যাদের কাছে আমাদের বইটা আছে সবাই বইটা হাতে নিয়ে ক্লাসটা করো। একটু কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো ঝটপট তোমরা একটু কে কোন জেলা থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ। সবাই একটু কমেন্ট করে জানাও কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছে। সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তোমাদের জাস্ট 3টা কাজ। সবাই একটু লাইক বাটনে হিট করবা, লাইক বাটনে হিট করে ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আমরা প্রত্যেক দিনই খুব কষ্ট করে এই ক্লাসগুলো নিচ্ছি, ফ্রি ক্লাসগুলো। যেহেতু এত কষ্ট করে ফ্রি ক্লাসগুলো নেওয়ার আয়োজন করতেছি বা রেগুলার নিচ্ছি, সেহেতু তোমাদের উচিত আমাদের একটু রেসপন্স করা। সবাই জাস্ট হচ্ছে 5 সেকেন্ড সময় নিয়ে দ্রুত লাইক বাটনে হিট করো। আচ্ছা, লাইফি আক্তার রংপুর থেকে, পর্ণা দাস ব্রাহ্মণবাড়িয়া থেকে, এমডি সাইফুল ইসলাম ঢাকা থেকে, এমডি শাহিন হুসাইন গাজীপুর থেকে, তারপর হচ্ছে শিলা হচ্ছে ঢাকা থেকে, পাহমিদা সুলতানা কুমিল্লা থেকে, ইকরা তানহা ইয়েস স্যার থ্যাংক ইউ, রাসেল হুসাইন ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ তোমরা যারা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তোমরা এভাবে নিয়মিত আমাদের ক্লাসে উপস্থিত থাকবে। তোমাদের নিয়মিত উপস্থিত থাকলে আমরাও মনে করব যে তোমাদের ক্লাস করার প্রতি আগ্রহ আছে এবং যত বেশি তোমরা ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবে এবং ক্লাস সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, তত বেশি আমরাও কিন্তু তোমাদেরকে ভালো একটা রেসপন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আশা করি সাউন্ড এবং হচ্ছে সব কিছু মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা সাউন্ড এবং ক্লাসের সব কিছু স্ট্যান্ড সব কিছু ঠিক আছে মনে হয়, পারফেক্ট ডিসপ্লে ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। ওকে, তোমাদের সাথে আমাদের যে নিয়মিত ক্লাস হচ্ছে আরিফুল স্যার এবং হচ্ছে আমি নিজেও ক্লাস নিচ্ছি দুজনেই মিলেই। আচ্ছা, শারমিন ধান থ্যাংক ইউ ব্রাহ্মণবাড়িয়া থেকে, সাকিব এই মুহূর্তে, মেরি ইয়েস স্যার থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমরা আমাদের তাহলে ক্লাসে চলে যাব।
তোমাদের সাথে এই মুহূর্তে কথা বলবে আরিফুল স্যার, আরিফুল ইসলাম স্যার। তো তোমরা সবাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে, একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো, এতে করে কিন্তু তোমাদের উপকার হবে বলে আমি মনে করি, ঠিক আছে? তো আজকের টপিকটা হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব। স্যার আপনি শুরু করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম আ ভার্ব। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, হচ্ছে কি রাইট ফ্রম আ ভার্ব। আচ্ছা, সবাই একটু ভালো করে ফোকাস করো। স্যার এদিকে হচ্ছে একজন কমেন্ট করছে, ক্লাসগুলো পরে কই পাবো প্লিজ আনস মি। এই ক্লাসগুলো আমাদের ইমরান সাজেশন যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয় রেগুলার, তোমরা সেখানেও ক্লাসগুলো পাবে। এছাড়াও আমাদের পেজে আছে, যেটা ইমরান সাজেশন যে পেজে, এখানেও ক্লাসগুলো রেকর্ড থাকবে, টেনশনের কিছু নেই। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে হচ্ছে রাইট ফ্রম আ ভার্ব, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিকস। পাশাপাশি হচ্ছে এটা ডিগ্রি এবং হচ্ছে কি অনার্স, দুটার জন্যই কাজে আসবে। ডিগ্রি প্লাস হচ্ছে কি অনার্স, দুটার জন্য হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে মাস্ট বি আসবে এটা। আর যদি তোমরা আমাদের এই সাজেশনের এই রুলসগুলো একটু ফোকাস করো ভালো করে, তাহলে হচ্ছে কি নিশ্চিত 5 থেকে 5 শিওর পাবো। আর শুধু এই পাস নেই, আমাদের এই যে বইটা, এই বইয়ের ভিতরে হচ্ছে কি প্রত্যেকটা টপিক্সই খুব গুরুত্বপূর্ণভাবে হচ্ছে কি আলোচনা করা আছে। ইমরান পাবলিকেশন চাই শুধু ফার্স্ট নয়, তোমরা যাতে ভালো একটা সিজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারো। আমাদের টার্গেট হচ্ছে স্যার ফার্স্ট First ক্লাসের class, যে right, রেজাল্ট sir. আসে, সেই জন্য আমরা চেষ্টা করতেছি তোমাদের জি জন্য। স্যার। তাহলে হচ্ছে এরই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করবো রাইট ফ্রম আ ভার্ব। তাহলে স্যার শুরু করি। তাহলে হচ্ছে কি আমরা জানি প্রথমে হচ্ছে কি ফর্ম, রাইট ফর্ম অফ ভার্ব। এই ফর্ম উচ্চারণ হচ্ছে এটা FORM, ফর্ম। ফর্ম শব্দের অর্থ হচ্ছে রূপ বা গঠন। আর আমরা হচ্ছে কি আরেকটা জানি ফ্রম, FROM। ফ্রম হচ্ছে একটা প্রেপজিশন, তাহলে ফ্রম অর্থ হচ্ছে কি হতে। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, ক্রিয়ার সঠিক গঠন, এটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্বের কাজ। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম একটি বাক্যের 3টি অংশ, সাবজেক্ট, ভার্ব এবং হচ্ছে অবজেক্ট। এর মধ্যে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটা ছিল? ভার্ব ছিল। তাহলে হচ্ছে কি আমাদের এই ভার্বের ব্যবহারটুকু হচ্ছে কি আজকে আলোচনা করব। তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করো। তাহলে হচ্ছে প্রাথমিকভাবে আমরা ভার্বের সঠিক রূপ বা গঠন জানি হচ্ছে কয়টি? 6টি। এই 6টা রূপ, অর্থাৎ একটি ভার্ব 6টা রূপ ধারণ করতে পারে, যে হচ্ছে 1 2 3 4 5 6। এদিকে হচ্ছে কি আমাদের 6টা রূপ দেওয়া আছে। যেমন ভার্বের বেস ফ্রম, হচ্ছে কি গো, একটা রূপ দিলাম। এরপর হচ্ছে কি দিব আমরা হচ্ছে কি গো এর ফার্স্ট হচ্ছে কি ওয়েন্ট, WENT ওয়েন্ট। এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি গন, GONE গন। প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি গো, ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি গন। এরপর হচ্ছে কি আমরা দিব গোজ, GOES গোজ। গোজ মানে হচ্ছে কি ভার্বের এস বা ইএস ফর্ম। এরপর হচ্ছে কি আমরা আরেকটা দিতে পারি হচ্ছে কি গোয়িং, GOING গোয়িং। এরপর হচ্ছে আরেকটা দিব হচ্ছে কি টু গো। তাহলে সকলেই তোমরা একটু ফোকাস করো, একটু ভালো করে ফোকাস করে দেখো। একটি ভার্ব 6টি রূপ ধারণ করতে পারে, যে হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে আলোচনা আছে যে ভার্বের হচ্ছে কি সঠিক রূপ গঠন জানি হচ্ছে কয়টি? আমরা 6টি। উদাহরণ কি দিলাম আমরা? গো, ওয়েন্ট, গন, গোস, গোয়িং, আর হচ্ছে কি টু গো। আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। যারা বুঝেছো কমেন্ট একটু জানাও। আচ্ছা, তোমরা যারা আমাদের ক্লাস করতেছো এই মুহূর্তে, আমরা বার্বের যে মোটামুটি স্যার যেটা বললো, স্যার যে মোটামুটি বার্বের যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বার্ব মানে মূলত একটা বাক্যের বার্বটা হচ্ছে মূল হৃদস্পন্দন, অর্থাৎ এই জি জি বার্বটা দিয়েই তোমার সব কিছু হয়। একটা সেন্টেন্স লিখতে গেলে অবশ্যই বার্বের প্রয়োজন আছে। আর এই জন্য আমরা বার্বের রূপগুলা শিখব, কখন কোন রূপে বার্ব ব্যবহার হবে সেন্টেন্সের মধ্যে, আমরা সেই মানে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। মানে একটা ভার্বের অনেকগুলো যেহেতু রূপ আছে, এখানে 6টা মোটামুটি যে 6টা রূপ স্যার এখানে বলেছে, এই 6টা রূপ কখন কোন জায়গায় কোন রূপে সেন্টেন্সে বসবে, সেই রূপগুলো নিয়ে স্যার বা আমরা আজকে আলোচনা করবো, আলোচনার বিষয়, মুখ্য বিষয়। জি জি স্যার। তাহলে হচ্ছে কি আমরা এটা হচ্ছে ক্লিয়ার হলাম যে একটি ভার্ব হচ্ছে কি 6টি রূপ ধারণ করে। এরপর হচ্ছে সবাই একটু বিষয়ে ফোকাস করো, যে এদিকে হচ্ছে কি আমাদের স্টার মার্কেটটা দেওয়া আছে, মনে রাখতে হবে সকল মডেল ভার্ব, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। সকল মডেল ভার্বের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে মডেল ভার্ব কোনগুলো? ক্যান, কোড, তো হচ্ছে কি শেষ, মেময়েড,
তো উইল ওর মাস্ট ওর টু হ্যাভ টু হ্যাজ টু এম টু ইস টু আর টু এটসেট্রা। এগুলো হচ্ছে কি আমাদের হচ্ছে মডেল ভার্ব। আর মডেল ভার্বের বৈশিষ্ট্য কি বলছিলাম, এগুলোর সাথে আসবে ইয়েস হয় না, আইএনজি হয় না, ভার্বের ফার্স্ট ফর্ম হয় না। এগুলো হচ্ছে কি আমাদের মডেল ভার্বের বৈশিষ্ট্য ছিল। তাহলে হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ রুলস, সবাই একটু ভালো করে ফোকাস করো যে মডেল ভার্বের পরে সবসময় কি বসে, ভার্বের হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বে বেস ফর্মটা বসে। ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, এই নোটটা সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলো ঝটপট, সবাই সবাই একটু নোট করো, আমরা সবাই দেখবো তোমাদের নোট করা হচ্ছে কিনা। তোমরা কোথাও যদি সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, কোথাও প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। তোমরা সবাই এই জায়গাটা জাস্ট এই লাইনটা সবাই একটু নোট করো, অথবা যাদের কাছে আমাদের বইটা আছে এই বইয়ের এই জায়গাটা সবাই একটু আন্ডারলাইন করে ফেলো, এটা সামনে কাজে লাগবে, ঠিক আছে, যেহেতু রুলসের ভিতরে পড়েছে এটা। তা আমরা এখানে দেখো স্যার যেটা বলছে যে মডেল ভার্ব কোনগুলো, এখানে তোমরা অনেক প্রশ্ন করতে পারো যে স্যার মডেল ভার্ব কোনগুলো, এগুলো আমাদেরকে একটু চিনিয়ে দেন। তাহলে মডেল ভার্ব কোনগুলো, এগুলো যেহেতু আমাদের চেনা দরকার, সেহেতু স্যার এবং আমরা দুজনেই চেষ্টা করবো তোমাদেরকে ভার্বগুলো একদম সবগুলা ভার্ব চিনিয়ে দেওয়ার। স্যার বলেন। তাহলে হচ্ছে কি স্যার, আমরা মডেল ভার্ব হচ্ছে কি ছিলাম যে ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যে এগুলো হচ্ছে কি মডেল ভার্ব। তাহলে হচ্ছে কি আমরা মডেল ভার্বের পরে অলওয়েজ টাইম কি বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো। আচ্ছা, তাহলে বেস ফর্ম হচ্ছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, বেস ফর্ম হচ্ছে আমরা এটাকে দুইটা নাম আছে, একটা হচ্ছে বি1, এই বি1 কে আবার বেস ফর্ম বলা হয়, এই জিনিসটাও মাথায় রাখবা। এখন যদি বলা হয় বি1 কোনটা, তাহলে তোমরা বুঝতে পারো না, বি1 আর হচ্ছে বেস ফর্ম দুইটাই কিন্তু সেম জিনিস, বুঝতে পারছো? আচ্ছা স্যার, পরে এরপর হচ্ছে দেখো আমরা সবাই এই পরের রুলসটা চলে যাই, আমরা গুরুত্বপূর্ণ, আমরা কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে। এদিকে হচ্ছে আমাদের এই সাজেশনের ভিতরে একদম হাতে গোনা কটা রুলস দেওয়া আছে, এই রুলস গুলো যদি তোমরা ফোকাস করো তাহলে আমরা স্যার মূলত কিন্তু আজকে 8টা রুলস শেখাবো, 8টা রুলস থেকে যেন আমাদের কমন আসে স্টুডেন্টদের অনার্স এবং ডিগ্রি। এই যেটা বই যাদের কাছে আছে, এই বইটা সবাই, এই যে অনার্সের বই এবং হচ্ছে ডিগ্রির বই, স্যার এই যে আপনি একটা বই আপনি দেখেন, আমি একটা বই আমি দেখাই, একটা হচ্ছে অনার্সের বই, যে দেখো বই, এই যে একটা হচ্ছে ডিগ্রির আর একটা হচ্ছে অনার্সের বই, এই দুইটা বই কিন্তু আমাদের এই গ্রামার আইটেমটা আছে। এবং আজকে আমরা মাত্র 8-10টা রুলস, 8টা দেখালি এনাফ ওদের জন্য, কিন্তু আমরা চেষ্টা করবো তোমাদের কোটিনেটের যে অতিরিক্ত রুলসগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো। আচ্ছা স্যার, বুঝুন। তাহলে হচ্ছে স্যার যে তাহলে সবাই একটু ফোকাস করো, আমাদের হচ্ছে কি রুলস 1, কোনো বাক্যের কনজাংশন, কনজাংশন তো আমরা জানি তার হচ্ছে হিসাবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট থাকলে তা হচ্ছে পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট, এরপর ক্যান অথবা কোড বা মে অথবা মাইট বসে আমরা ভার্বটি প্রেজেন্ট ফর্ম হিসাবে কি করতে পারি, আমরা বসাতে পারি। তোমরা রুলসটা আবার একটু ফোকাস করো, কোনো বাক্যে যদি কনজাংশন হিসাবে সো দ্যাট, ফর হচ্ছে ইন অর্ডার দ্যাট, সো ডট ডট দ্যাট থাকে, তাহলে হচ্ছে কি এর পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট। যেমন হচ্ছে কি আমরা একটু উদাহরণটা দেখি, পরে আবার রুলসটা একটু পড়তেছি। যেমন আমাদের রুলসে কনজাংশন হিসাবে কি আছে, সো দ্যাট, সো দ্যাট শব্দের অর্থ কি, যাতে, সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে কি যাতে। এই ও কনজাংশনগুলো যদি থাকে এর পরবর্তীতে একটা সাবজেক্ট থাকবে, এর পরবর্তীতে হচ্ছে কি একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট কি আছে এখানে, দে। এই দে অনুসারে কি বসবে, পরের ভার্বটা বসবে, আর পরের ভার্বের পরে হচ্ছে আমাদের কি বসাতে হবে, একটা মডেল বসাতে হবে, ক্যান অথবা মে, আমাদের হচ্ছে কি এটা বসাতে হবে। তাহলে সবাই আর একটু ফোকাস করো, প্রথম বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী বাক্যের ক্যান অথবা মে বসবে, ক্যান অথবা মে বসবে। আবার প্রথম বাক্যটি যদি ফার্স্ট টেন্স হয়, পরবর্তী বাক্যে কি বসবে, ক্যানের ফার্স্ট ফর্ম কি কোড, মেয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে কি মাইট বসবে। সবাই রুলসটা একটু ফলো করো ভালো করে, কারণ এই রুলসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস, তোমরা পরীক্ষার মধ্যে এই রুলসটা ফেস করতেই হবে। তাহলে হচ্ছে কি আমরা উদাহরণটা আর একটু বলি, সবাই ভালো করে ফোকাস করো। দে ওয়ার্ক হার্ড, তাহলে হচ্ছে এখানে দেখো দে ওয়ার্ক হার্ড, তারা কাজ করে, সো দ্যাট যাতে, দে গেট এ গুড জব, তাহলে হচ্ছে কি হবে, এখানে দে আছে, যেহেতু আমাদের বাক্যটা হচ্ছে দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। তার জন্য হচ্ছে কি আমাদের আমরা কি পড়ছি প্রথমেই, যে মডেলের পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মডেলের পরে প্রেজেন্ট ফর্ম হবে। আর হচ্ছে কনজাংশন গুলো যদি থাকে এরপরে সাবজেক্টের পরে আমাদের কি বসাবো, ক্যান অথবা মে বসাবো, যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে তাহলে হচ্ছে কি আমরা ক্যান বসাবো, এখানে আমরা ক্যান বসিয়ে দিলাম, ঠিক আছে, ক্যান অথবা মে বসাবো, তো আমরা এখানে ক্যান বসালাম। তো হচ্ছে দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান গেট এ গুড জব। গুড। তাহলে হচ্ছে আশা করি তোমরা এটার বাংলা অর্থটা আমরা একটু বলে দিই, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, তারা কঠোর পরিশ্রম করে যাহাতে গেট গুড জব, ভালো একটা জব পায়, গেট অর্থ পাওয়ার জন্য, গেট শব্দের অর্থ হচ্ছে কি পাওয়া, ঠিক আছে, তারা যেন একটা ভালো জব পায়, ভালো চাকরি পায়, তার জন্য তারা কঠোর পরিশ্রম করে। স্যার আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, সবাই একটু ফোকাস করো আর কি। যেমন হি রিডস
হি রিড, হি রিডস, হি রিডস হার্ডলি, হি রিডস হার্ডলি, কঠোর পরিশ্রম করে, সো দ্যাট, যাতে হি ক্যান সাকসেস, হি ক্যান সাকসেস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় কি হতে পারে, সফল হতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে এরপরে আমাদের 2 নম্বর রুলসে চলে যাই। 1 নম্বর রুলসটা যদি সবাই বুঝে থাকো তাহলে এটা এই রুলসটা একদম 100% গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি যে পরীক্ষার মধ্যে আসবে। এটা চাকরি পরীক্ষায় আসে স্যার, এটা কিন্তু চাকরি পরীক্ষায় চাকরি আসে। পরীক্ষায় তো মাস্ট বি। আর হচ্ছে অনার্স এবং ডিগ্রি পরীক্ষায় অন্য রুলস, এখানে যে 8টা রুলস দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রথম রুলসটা যদি বুঝে থাকো কমেন্ট একটু ইয়েস লিখে জানাও। হ্যাঁ, এরপর হচ্ছে কোথাও যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। কোনো রুলস যদি বুঝতে সমস্যা হয়, যেমন আমাদের বইয়ে এখানে যে 1 নাম্বার রুলসটা দেওয়া ছিল, এই রুলসের এই জায়গায় কারো কোনো ডাউট আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও দ্রুত। যদি বিষয়টা বুঝে থাকো তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, আর যদি কোথাও সমস্যা থাকে তাহলে হচ্ছে যে তোমরা কমেন্ট করো। বিষয়টা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে কমেন্ট করো, ক্লিয়ার লিখে কমেন্ট করো, ক্লিয়ার লিখো সবাই, অথবা ডান লিখে কমেন্ট করতে পারো যে 1 রুলস আমাদের ডান হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। কারো কোথাও সমস্যা থাকলে বলবা, আমরা এভাবে স্টেপ বাই স্টেপ বা ধারাবাহিকভাবে আমরা গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে একটা একটা করে রুলস আমরা বুঝাবো এবং তোমাদেরকে আয়ত্ত করার চেষ্টা করবো, ঠিক আছে। স্যার আপনি একটু কমেন্টগুলো হ্যাঁ, দেখেন। কমেন্টগুলো স্যার একটু দেখেন। যে জান্নাত জেনে লিখছে স্যার ক্লিয়ার, জান্নাত জেনে লিখছে ফার্স্ট রুল ক্লিয়ার। এম মেরি উনি লিখছেন ক্লিয়ার। গুড। তার হচ্ছে মাহমুদ আক্তার রিমি, স্যার আমি আপনার পেড ক্লাস করতে চাই। আচ্ছা, আমাদের পেইড কোর্স যারা ভর্তি হবে আমাদের ক্লাসের শেষে আমরা ডিটেলসটা বলে দিব, এবং অথবা তোমরা সরাসরি আমাদের ইমরান সাজেশন যে পেজ আছে, পেজে মেসেজ করলে আমাদের প্রতিনিধি আছে, তোমাদেরকে অবশ্যই ভর্তি করিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা স্যার, পরবর্তী। স্যার আমরা তাহলে হচ্ছে 2 নম্বর রুলসে চলে যাই। গুড। 2 নম্বর রুলসটা হচ্ছে কোনো বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি থাকে, তাহলে ইত্যাদির পর বারবার ফার্স্ট ফর্ম বসবে। এই রুলসটা কিন্তু 100% স্যার, এটা কিন্তু চাকরি পরীক্ষায় আসে, আমরা জানি ইট ইজ হাই টাইম দিয়ে এটা চাকরি পরীক্ষায় কিন্তু আসে। এরা যদি একবার এখন যদি এটা ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে ওদের সামনে চাকরি পরীক্ষা, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, যে কোনো চাকরি পরীক্ষায় এই নিয়মটা থেকে আসতে পারে। তাহলে এই নিয়মটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই তোমরা বিবিআই দিয়ে রাখো, এটা তোমাদের বইয়ে যদি থাকে বইয়ের মধ্যে বিবিআই দিকে লিখে তোমরা একটু এক পাশে কর্নারে লিখে রাখো। সবাই একটু বিবিআই লেখো, তারপরে হচ্ছে আমরা রুলসটা বোঝাবো, ঠিক আছে। সবাই একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রুলসটা লিখে ফেলো খাতার মধ্যে ঝটপট। আমরা সময় নিচ্ছি মাত্র 2 সেকেন্ড। আলহামদুলিল্লাহ, আজকে তোমাদের অনেক রেসপন্স দেখতেছি। তোমরা সবাই একটু লাইক বাটনে বেশি বেশি করে হিট করতে হবে, ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পারতেছি এই মুহূর্তে অনেক ভাই বোন যুক্ত হচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাইক বাটনে হিট করো। লাইভ ক্লাসটাতে জয়েন হওয়ার সাথে সাথে তোমরা লাইক বাটনে হিট করবা, যত বেশি লাইক করবা তত বেশি ক্লাসটা সবার কাছে রিচ হবে। এতে করে কিন্তু আমাদের যে কষ্ট করে আমরা ক্লাস নিচ্ছি সেটা আমাদের কষ্টটা সার্থক হবে, এবং যারা অন্যান্য স্টুডেন্ট আছে যারা মানে প্রত্যন্ত অঞ্চলে যারা হচ্ছে অনলাইনে ক্লাস করার সুযোগ সুবিধা পায় না, ভালো একটা টিচার পায় না, তারা কিন্তু এখান থেকে উপকৃত হবে। এতে আমাদের সব আমরা পাচ্ছি, এবং আমাদেরও একটা হচ্ছে বইও সেল হবে, এবং আমরাও টাকাও ইনকাম করতে পারবো। বাট হচ্ছে সবার তো একটা উপকার হচ্ছে ফ্রিতে, তাই না? তো এই কাজটা অবশ্যই তোমরা করবা। আচ্ছা স্যার, আমরা এখন 2 নাম্বার রুলসে চলে যাই। তাহলে হচ্ছে স্যার আমরা 2 নম্বর রুলসটা একটু আলোচনা করবো, 1 নম্বর রুলসটা আবার একটু দেখাই। কারণ যে মাহিয়া মামুন উনি কমেন্ট করছে স্যার আর একবার ফার্স্ট রুলসটা। আচ্ছা শিওর, তাহলে আমরা অবশ্যই আমরা ফার্স্ট রুলসটা আরেকবার একটু কারণ ইমরান সাজেশন সর্বদাই আছে যে তোমাদের কোনো প্রবলেম হলে সাথে সাথে কমেন্টে জানাবো, ইনশাআল্লাহ আমরা একটা সলিউশন করব। তাহলে হচ্ছে প্রথম রুলসটা সবাই একটু ফলো করবা যে মডেল ভার্বের পর হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে। মডেল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, যেটাই পড়ো। আর এরপর হচ্ছে কি সাবজেক্টের পরে ক্যান বসবে না কোড বসবে, এটা হচ্ছে ডিপেন্ডস করবে তোমার কি পূর্ববর্তী যে বাক্যটার উপরে। পূর্ববর্তী যে বাক্য আছে এটার উপরে কি করবে, ডিপেন্ডস করবে। কারণ এখানে যদি থাকতো আর কি ওয়ার্কড, ইডি যদি থাকতো আর কি দে ওয়ার্কড হার্ড, যদি এরকম থাকতো তাহলে হচ্ছে কি আমরা এখানে কি দিতাম যে ক্যান দিব না, ক্যান না দিয়ে হচ্ছে কি দিব, কোড দিব। গুড। তাহলে এইখানে আরেকটু সহজ করে স্যার ওদেরকে বলে দেই, যদি তোমার এখানে যে ওয়ার্ক এখানে ভার্বটা আছে, প্রথম যে ভার্বটা, এটা সাথে যদি ফার্স্ট ফর্মে থাকতো তাহলে অবশ্যই আমরা ক্যান এর ফার্স্ট ফর্ম কুড ব্যবহার করতাম। আমরা যখন ফার্স্ট ফর্ম থাকবে তখন আমরা অবশ্যই কুড ইউজ করব। সহজ ব্যাপার, প্রথম যে সেন্টেন্সটা থাকবে, প্রথম সেন্টেন্সের ভার্বটা যদি ফার্স্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই আমরা কুড ব্যবহার করব, অ্যানসারটা কুড ব্যবহার করব। কথা কি ক্লিয়ার? এতটুকু বিষয়, আর কিছু না। এই জিনিসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আমরা এটা একটু মুছে দিয়ে আরেকবার তোমাদেরকে একটু প্রকাশ করার চেষ্টা করবো। আমরা একটু এটা মুছে নিই স্যার,
তারপরে একটু ওদেরকে বলি, মুছতে হবে, একসাথে কাজ হবে না দুইটা। আচ্ছা, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও কোথাও কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? আমরা তোমাদেরকে চেষ্টা করব একবারে বেসিক থেকে অ্যাডভান্স করার চেষ্টা করবো। বেসিক থেকে তোমাদেরকে যেহেতু শুরু করেছি। আচ্ছা, ওকে স্যার। স্যার আপনি একটু কমেন্টগুলো দেখেন, অনেকেই কমেন্ট করছে। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে আমরা এই মডেল বারের ব্যবহারটা স্যার একটা উদাহরণ দেবো যে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে হচ্ছে যে আমরা ফার্স্ট কলম কলম হচ্ছে কি জাস্ট এতটুকু মাথায় রাখবো আর কি। মডেল মডেল কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা বললাম ক্যান কোড, এগুলো যদি থাকে আর কি। এরপর হচ্ছে ভার্বের কি হবে, বি ওয়ান হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। আর এই ভার্বের পূর্বে ক্যান বসবে না কোড বসবে, এটা হচ্ছে নির্ভর করবে কি বাক্যের পূর্ববর্তী অংশের উপরে। বাক্যের যে প্রথম যে অংশটা থাকবে এইটার উপর হচ্ছে কি করবে, নির্ভর করবে। এখন যদি থাকতো, কলমের থিকনেসটা একটু কমাই নেই, পুরো লেখাটা মুছে দেয়। হ্যাঁ এখন ঠিক আছে। এখন যদি এরকম থাকতো আর কি, রহিম ওয়ার্কড, রহিম ওয়ার্কড হার্ড, রহিম ওয়ার্কড হার্ড, রহিম ওয়ার্কড হার্ড সো দ্যাট, টিএইচএটি সো দ্যাট। এরপর হচ্ছে আমরা কি ইউজ করব, তাহলে হচ্ছে এরপরে ইউজ করবো হচ্ছে কি যে এদিকে তো সাবজেক্ট থাকবে, রহিম যেহেতু আছে তাহলে হচ্ছে হি থাকবে, এখানে হি থাকবে, অবশ্যই থাকবে। তাহলে হচ্ছে হি। এরপর হচ্ছে কি ইউজ করবো, ক্যান না কোড। তোমরা একটু কমেন্টও দেখো, কমেন্টটা একটু জানাও, কমেন্টে একটু জানাও সবাই। এখন আমরা এই জায়গাতে যেহেতু দেখো, একটু খেয়াল করার বিষয়টা, স্যার যে উদাহরণটা দিয়েছে একটু ভালো করে তোমরা একটু ফোকাস করো। দেখো এখানে স্যার বলছে যে রহিম ওয়ার্ড, এই যে একটু আগে যে আমরা বুঝাইলাম ভার্বের সাথে যেহেতু ইডি যুক্ত আছে, এই জন্য আমরা এই ওয়ার্কার সো দ্যাট এর পরে এখানে সাবজেক্ট কাছে ধরো হি আছে, এখন হি এর পরে যে ভার্বটা হবে এখানে আমরা কি ব্যবহার করব, আমরা অবশ্যই এখানে ক্যান এর পরিবর্তে আমরা কুড ব্যবহার করব। তাহলে আমরা এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু আমরা এই উদাহরণটা এখন নিয়ে আসছি। আমরা এই ওয়ার্ক হার্ড মানে ওয়ার্ড ইডি যুক্ত আছে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম ফার্স্ট ফর্মে আছে, যার জন্য আমরা এখানে কুড ব্যবহার করব। এই জাস্ট এতটুকু জায়গা বোঝানোর জন্যই কিন্তু আমরা এখানে এই উদাহরণটা নিয়ে আসলাম। ভেরি গুড। মনমুন আহমেদ লিখেছে কুড হবে। প্রেজেন্ট পাস্ট কিভাবে বুঝতে পারবো? আচ্ছা এখানে হ্যাঁ নাজমুন নাহার লিখেছে প্রেজেন্ট পাস্ট কিভাবে বুঝবো। আচ্ছা আমরা এখানে একটু তোমাদেরকে বলে রাখি বিষয়টা। আমরা জানি যে ভার্বের 3টা ফর্ম আছে, তাই না? একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট ফর্ম, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এই ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এগুলো আগেই চিনতে হবে। কিছু টিচিংয়ের নিয়ম আছে, আমরা যেমন অনেক সময় দেখবা, খেয়াল করবা, এই ধরো এগুলো তো মুখস্থের বিষয়, সব তো আর দেখে দেখে বলা যায় না। তবে একটা জিনিস আছে, ইডি যুক্ত থাকলে এটা আমরা ফার্স্ট ফর্ম এটা ধরে নিতে পারি, এটা ধরতে পারি ইডি যুক্ত থাকলে। বুঝতে পারছো? আর সবগুলো তো আমরা মানে তোমাদেরকে আইডেন্টিফাই করে দিতে পারবো না, কিছু মুখস্থ রাখতে হবে, নিজের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো সব ওইটা হচ্ছে আমরা এই যে 9 10 এ নবম দশম শ্রেণীতে আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব এগুলো শিখছিলাম, পড়েছিলাম। এইগুলাই কিন্তু নিয়ে আমাদের আলোচনা। তোমরা যারা এই প্রশ্ন করছো কেমনে আইডেন্টিফাই করবো, সবচেয়ে ভালো হবে তোমরা একটু কষ্ট করে আবার স্ট্রং ভার্ব, উইক ভার্বগুলো রিভিশন দেবে। হ্যাঁ স্ট্রং ভার্ব, উইক ভার্ব আমরা জানি এগুলো মোটামুটি একটা ছোট একটা চার্ট। এই চার্টটা যদি নবম দশম শ্রেণী গ্রামার বইটা ভালো করে দেখে তাহলে কিন্তু ওরা আয়ত্ত করতে পারবে। জি জি। তাহলে আমরা 2 নম্বর রুলসে যাচ্ছি। আমরা 2 নম্বর রুলস। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়। এটাই হচ্ছে উপযুক্ত সময় বা এখনই সময় এই কাজটা করার। উইশ ফ্যান্সি। তাহলে হচ্ছে কি যে উইশ হচ্ছে ইচ্ছামূলক, আর ফ্যান্সি হচ্ছে কি কাল্পনিক একটা বিষয়, কাল্পনিক আকাঙ্ক্ষা এরকম কিছু একটা থাকে। তাহলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। ভার্বের কয় নাম্বার ফর্ম? এটা হচ্ছে আমরা বি2। গুড স্যার, এটা একটু বুঝিয়ে দিন সহজ করে যাতে ওরা আরো বুঝতে পারে সহজে। তাহলে সবাই একটু ফোকাস করো, পরীক্ষায় কিন্তু এই সিস্টেমই থাকবে আর কি। ইট ইজ টাইম, দেখো ইট ইজ টাইম উইথ চেঞ্জ আছে, তো হচ্ছে আওয়ার ব্যাড হ্যাবিটস। তাহলে ইট ইজ টাইম অর্থ কি এখনই উপযুক্ত সময়, উইথ চেঞ্জ আমরা পরিবর্তন করব কি আওয়ার ব্যাড হ্যাবিটস, আমাদের খারাপ অভ্যাসগুলো। গুড গুড। আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো কি করব, এখনই মানে পরিবর্তন করব। যেহেতু আমাদের রুলসটা কি ছিল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম আমরা পাইছি, এরপরে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, এরপরে ভার্ব কি হবে, বি2 হবে। চেঞ্জ আছে মানে ভার্ব 1 বি1, আমাদের কি করতে হবে, এটা চেঞ্জ করে বি2 তে নিতে হবে। তাহলে হচ্ছে ইডি যোগ করতে হবে, চেঞ্জ চেঞ্জড। এখানে যদি স্যার থাকতো গো, তাহলে হচ্ছে কি আমাদের কি করতে হলো, ভার্বের 2 নম্বর ওয়েন লিখতে হবে, ঠিক আছে? গুড। তাহলে হচ্ছে ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এখনই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করা বা পরিবর্তন করা, ঠিক আছে? গুড। তাহলে হচ্ছে আমাদের 2 নম্বর রুলসটা যাই, 2 নম্বর উদাহরণ। ইট ইজ হাই টাইম উই ওয়ার্ক ফর আওয়ার ফিউচার লাইফ, আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য এখনই
পরিশ্রম করা, মানে ওয়ার্ক ফর, মানে আমাদের কাজ করা দরকার। কেন? আমাদের future life. ভবিষ্যৎ জীবনের জন্য, ভবিষ্যৎ জীবনের জন্য মানুষের কাজ করে না, ভবিষ্যৎ ভালো কিছু থাকার জন্য, ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য আমাদের এখন থেকে কাজ করা উচিত, ঠিক আছে? জি, তো এই উদাহরণটা একটু স্যার বুঝিয়ে দেন এবার। তাহলে হচ্ছে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তা হচ্ছে কি উই, যেহেতু ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ ফ্যান্সি থাকলে কি করে দেবো, বি টু আমরা ইউজ করে দিব। good. নিঃসন্দেহে বাক্যের অর্থ যদি তোমরা না পারো কোনো সমস্যা নেই, শুধু খালি ভার্বটা চেঞ্জ করে দিব। যেহেতু ওয়ার্ক আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে হচ্ছে ফার্স্ট ফর্ম কি হবে, ইডি। স্যার কিছুক্ষণ আগে আমাদের যেটা বললো যে ইডি যুক্ত থাকলে কি হয়ে যায়, ফার্স্ট ফর্ম হয়ে যায়। গুড, আমরা এইটা দেখে চিনতে পারি বেশিরভাগ পারি। ম্যাক্সিমাম ভার্বগুলো কিন্তু জি, ইডি জি, যুক্ত আমরা নিব, ম্যাক্সিমাম ভার্বগুলো কি ইডি যুক্ত থাকে। ইডি যুক্ত থাকবে। তাহলে গুড, ইট ইজ হাই টাইম উই ওয়ার্কড ফর আওয়ার হচ্ছে ফিউচার লাইফ, তার হচ্ছে আমাদের ভবিষ্যতের জন্য আমাদের এখনই কি করা উচিত, কাজ করা দরকার। গুড, এখন হচ্ছে 3 নম্বর উদাহরণটা। 3 নম্বর উদাহরণের পূর্বে হচ্ছে আমরা একটু আলোচনা করে নিই, আচ্ছা যে তোমরা ইজিলি বুঝতে পারবো আর কি। একটু মনোযোগ দিও, কারণ এই উদাহরণটাই খুবই ইম্পর্টেন্ট। তোমরা ফার্স্ট এটা চাকরি পরীক্ষা স্যার এই উদাহরণটা আসে, চাকরি পরীক্ষায় মোস্ট অফ এক্সাম আর কি স্যার, বেশিরভাগ চাকরি পরীক্ষায় এই উদাহরণটা আসে। তোমরা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দিবা, প্রাইমারি পরীক্ষা দিবা যারা, হ্যাঁ 19তম নিবন্ধনে কিন্তু আমাদের বইও আছে, আমরা যেহেতু বই দিই, তোমরা কিন্তু আবার জুনিয়র স্কুলে আবেদন করতে পারবা যদি এসএসসি পাশে, সামনে যারা আবার ডিগ্রি যদি পাস করে ফেলো তাহলে ভালোই। তো এই মনে রাখবা, আই উইশ আই বি এ বার্ড, মানে আমি যদি একটা পাখি হইতে পারতাম, আই উইশ আই বি মানে ওয়ার এ কিং, আমি একটা রাজা হতে পারতাম, এই টাইপের উদাহরণটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, চাকরি পরীক্ষায়। তো আজকে স্যার একটু ভালো করে একটু, এটা হচ্ছে আপনার প্রবলেমটা কোন জায়গায় হয়ে যায়, কারণ মোস্ট অফ জব এক্সামের মধ্যে এই উদাহরণটা আসে, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ এ চাইল্ড, এরকম থাকে। কিসের জন্য? আমরা হচ্ছে কি ফার্স্ট টেন্স যখন পড়ছি, ফার্স্ট টেন্স ফার্স্ট কন্টিনিউয়াসে যখন পড়ছি, আয়ের পরে আমরা ওয়াজ বসাই। হ্যাঁ হ্যাঁ স্যার আয়ের পর হচ্ছে কি ওয়াজ বসাই, আই ওয়াজ, তার হচ্ছে কি রিডিং, আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং, আমি পড়তেছিলাম। কিন্তু আমরা এখন আইসার যে দেখি কি আয়ের পরে কি বসছে, ওয়ার বসছে। এখানে ওয়াজ কিসের জন্য হইল না? সবাই একটু ভালো করে ফোকাস করো, যে আয়ের পরে আমরা ওয়াজ বসাই, কিন্তু এখানে আয়ের পরে ওয়ার কিসের জন্য হলো? কারণ এখানে নোট করে রাখতে পারো, তোমরা সবাই নোট করে রাখতে পারো, বাক্যটা যদি কাল্পনিক হয়, বাক্যটা যদি কাল্পনিক হয় এবং হচ্ছে ইচ্ছামূলক হয়, তাহলে আয়ের পরে সর্বদাই ওয়ার বসবে। যদি বলি আই উইশ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম, এগুলো হচ্ছে কি যে ইচ্ছামূলক এবং হচ্ছে কাল্পনিক, এগুলো যদি হয় তাহলে আয়ের পরে সর্বদাই কি বসবে, ওয়ার বসবে। আর যদি বাক্যটা যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয় তাহলে আয়ের পরে কি বসবে, ওয়ার বসবে। যেহেতু হচ্ছে কি আই উইশ, আমার ইচ্ছা, আই ওয়ার এ বার্ড, আমি পাখি হতাম, এটা হচ্ছে কি আমার ইচ্ছাটা, কল্পনা আর কি, তারপর হচ্ছে ওয়ার বসবে। তাহলে স্যার আমরা এখানে মেইন ফোকাসের বিষয়টা হচ্ছে যদি কল্পনা বা ইচ্ছা এরকম বোঝায়, তাহলে আমরা এই পয়েন্ট যে ওয়ার্ড পয়েন্ট, ওটা হচ্ছে যে তোমরা মনে রাখবা ইচ্ছা, এই ইচ্ছা অথবা মানে কাল্পনিক বিষয়টা এরকম যদি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কখন কি ওয়ার বসাবো, তখন আমরা সেই ক্ষেত্রে ওয়ার বসাবো। এই ওয়ার্ডগুলো তোমরা সবাই একটু একটু নোট করে রাখো, একটু জায়গায় তোমরা একটু নোট করো, সবাই নোট করার পরে ডান লিখে কমেন্ট করো তোমাদের নোট লেখা হয়েছে কিনা। ইচ্ছা এবং কাল্পনিক এই বিষয়টার ক্ষেত্রে সবসময় আমরা ওয়ার বসাবো। তোমরা একটু সাইড নোটে একটু বইয়ের আমাদের বইটা যাদের কাছে আছে, অথবা এই মুহূর্তে যাদের কাছে হাতে খাতা কলম আছে, যদি এক পাশে তোমরা এক কর্নারে লিখে রাখো, কারণ সাইড নোটগুলো কিন্তু স্যার পরীক্ষার আগে কাজে আসে, অনেক কাজে আসবে। সাইড নোটগুলো অবশ্যই তোমরা করে রাখবা, কারণ আমরা ক্লাসে কিন্তু যখন যে নিয়মটা সামনে আসবে, খুঁটিনাটি বিষয়গুলো, এগুলা কিন্তু আমরা একটু ক্লাসের মধ্যে বলে দিব, ঠিক আছে? পরবর্তীতে রিপিট করার সুযোগ নাও থাকতে পারে, মনে নাও আসতে পারে, কিন্তু ক্লাসে যখন সামনে যে রুলসটা পড়াবো তখনই এটা তোমরা নোট করে রাখবা। দ্যাটস ইট। আচ্ছা, এখানে স্যার অনেকেই কমেন্ট করেছে, পর্ণদাস ডান, মানে তারা অবশ্যই নোট করেছে। জান্নাত জেনে স্যার অনেক সময় বি থাকলে ওয়াজ বসে, সেটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, স্যার অবশ্যই ক্লিয়ার করবে বিষয়টা। শারমিন আক্তার ঢান, আদিল ইসলাম ঢান লিখেছে, ভেরি গুড। ওকে স্যার, হ্যাঁ বলেন। তাহলে হচ্ছে স্যার এদিকে যে মানে কমেন্টটা যেটা আসছে, বি থাকলে হচ্ছে কি ওয়াজ কিসের জন্য বসে, তোমরা সবাই কলমটা স্যার ভালো করে ফোকাস করো। ফোকাসটা হচ্ছে যে লালটাই নিন স্যার, লালটাই ভালো হবে। সবাই ফোকাস। এই যে বি আছে, বি মানে কি হচ্ছে কি, বি ভার্ব কি এমিজার অজয়ের, হ্যাঁ এমিজার অজয়ের, বি ভার্ব হচ্ছে কি, বি মানে কি এমিজার অজয়ের, যেগুলো হ্যাঁ এগুলো আমরা আগে শিখেছিলাম, এমিজার অজয়ের, এগুলো হচ্ছে বি ভার্ব। তার হচ্ছে এই পাঁচটা থেকে কি বসবে, যে কোনো একটা বসবে। আমাদের গঠনটা হচ্ছে কি, মানে বাক্যটাই হচ্ছে এরকম যে বাক্যটা যদি ইচ্ছা এবং কাল্পনিক হয় আর কি, তাহলে আয়ের পরে আমরা সর্বদাই কি বসাবো, ওয়ার বসাবো। এখন যদি স্যার এখানে হি থাকতো, তাহলে হচ্ছে হি এর পরে ওয়ার এসে পড়তো। গুড। যদি বাক্যটা আমাদের
ইচ্ছা এবং কাল্পনিক হয় তাহলে আই থাকুক, হি থাকুক, উই থাকুক, এরপরে সর্বদাই কি বসবে? ভার্ব হিসাবে ওয়ার বসবে। ওয়ার বলবি good. আর হচ্ছে যদি এখানে কল্পনা এবং হচ্ছে ইচ্ছাবাচক না হয় তাহলে আয়ের পরে কি বসবে? ওয়াজ বসবে। তাহলে আমি তোমরা আবার বলছি, এই বিষয়টা হ্যাঁ একটু আবার খেয়াল করো, এখানে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো। স্যার বলেছে যে ওয়াজ কখন বলবে আর ওয়ার কখন বলবে, স্যার আবার একটু রিপিট করেন। তাহলে হচ্ছে প্রথমেই তোমরা ফোকাস করবে হচ্ছে কি বি আছে, বি মানে কি? বি ভার্ব, এম ইজ আর ওয়াজ। অ্যামিজার অজয় এটা গুড। প্রথমে সবাই গ্যাস করে নিবা মাথায়। এরপর হচ্ছে কি বিষয়টা ভাববা, আয়ের পর হচ্ছে কি ফার্স্ট কন্টিনিউয়াসে ওয়াজ বসে, কিন্তু এখানে আমরা ওয়ার কেন বসাবো? আয়ের পরে তো ওয়াজ বসে রুলস অনুসারে, ওয়ার বসাবো তার জন্যই বাক্যটা কাল্পনিক এবং হচ্ছে কি ইচ্ছামূলক, হ্যাঁ হ্যাঁ, তার জন্য হচ্ছে এই ওয়ার বাক্যটার কিছুটা মিনিং তোমাকে বুঝতে হবে, বাক্যটার অর্থটা বুঝে নিতে হবে, বুঝলেই তুমি বুঝতে পারবা যেহেতু এটা কাল্পনিক বোঝাচ্ছে। কাল্পনিক সরাসরি আমরা কোনো তখন আর গ্রামার কোনো কিছু দেখবো না, সরাসরি আমরা ওয়ার বসাবো। ওয়ার বসাবো। আমরা গ্রামারে যাবো না, কারণ আমরা বুঝতেই পারতেছি এটা আমি একটা পাখি হইতে পারতাম, তুমি কি ইচ্ছা করলে পাখি হইতে পারবা? এটা তোমার কল্পনা না, ইমাজিনেশন। ও আমি যদি এটা ধরো রাজা হতে পারতাম, আমি অনেক বড় লোক হতে পারতাম, এটা একটা হচ্ছে ইমাজিনেশনের ব্যাপার স্যাপার, ঠিক আছে? সো এইখানে তোমার কল্পনার বিষয়টা চলে আসে, যার জন্য আমরা সরাসরি এখানে কোনো নিয়মের তোয়াক্কা না করে সরাসরি আমরা এখানে ওয়ার বসাবো। জি জি, এখানে আই উইশ না, যদি থাকতো হি উইশ, তাহলে হচ্ছে কি হতো? হি ওয়ার এ বার্ড, গুড। হি উইশ। তো এখানে আয়ের পরিবর্তে যদি হিও থাকতো তাহলে আমরা সেখানে ওয়ার বসাতাম। ওয়ার বসাতাম। বুঝতে পারছো? আশা তাহলে করি এই রুলসটা রুলসটা তোমাদের বুঝেছো। ক্লিয়ার কিনা একটু স্যার ওদের কাছে আমরা জিজ্ঞেস করি যে তোমাদের এই যে রুলসটা আছে, হ্যাঁ, এই 2 নাম্বার রুলসে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা এই 2 নাম্বার রুলসে আমি আবারও বলতেছি, তোমাদের কারো কোথাও যদি সমস্যা থাকে তোমরা এখনই কমেন্ট করো, আমরা পরবর্তীতে তোমাদেরকে বা এখনই তোমাদেরকে আবারও আরেকবার একটু নতুন কোনো উদাহরণ দিয়ে বা আমরা রুলসটা আর একটু ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত একটু কমেন্ট করো যাদের কোনো প্রবলেম আছে, কোথাও যদি এই জায়গায় এই রুলসে কোথাও যদি কোনো জায়গায় যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে তোমরা এখন অবশ্যই একটু কমেন্ট করতে পারো। এই 2 নাম্বার রুলসে কারো যদি কোথাও প্রবলেম থাকে। জি জি স্যার। স্যার এখানে অনেকে কমেন্ট করতেছে ক্লিয়ার, অর্থাৎ এই বিষয়টা স্যার এই রুলসটা অনেকেই বুঝতে পেরেছে, ক্লিয়ার লিখেছে অনেকেই। জি জি স্যার, তাহলে হচ্ছে আমাদের ক্লিয়ার। স্যার আরেকটা উদাহরণ দিই যে বোঝার সুবিধার্থে আর কি, যে এখানে দিতে পারেন। হ্যাঁ, আই উইশ, আয়ের পরে কি হবে? কিং। তোমরা উত্তরটা একটু কমেন্টে জানাও। আচ্ছা, তোমরা স্যারে এখন যেটা দিয়েছে এটার কমেন্টটা করো। এই উদাহরণের এখানে ব্র্যাকেটে কি হবে বা এটা কি হবে? এই গ্যাপের মধ্যে কি হবে, ঠিক আছে? এই গ্যাপের মধ্যে কোনটা হবে বলো তো? আই উইশ আই ড্যাশ এ কিং। তো দেখো আমি কিং মানে কি? কিং শব্দ তো রাজা, মানে আমি যদি রাজা হতে পারতাম তাহলে এখানে কি হবে? সবাই একটু কমেন্ট করো তো। তানজিল আক্তার ডান, জানাতুল জার্নালিস্ট স্যার ওয়াজ নিয়ে এক্সাম্পল দেন, ওয়াজ নিয়ে একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা দেবো। আচ্ছা এটা শেষ করি, তোমরা সবাই একটু আরেকবার। হ্যাঁ, তনু ওয়ার পূজা বাসক লিখেছে, ওয়ার ভেরি গুড। পূজা বাসক সে কিন্তু ভালো, মোটামুটি ভালো বুঝতেছে বা ক্লাসটাও রেগুলার করতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা সে কিন্তু বুঝতেছে। সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে, সবাই একটু দ্রুত ঝটপট কমেন্ট করতে হবে, ঠিক আছে? যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে। স্যার এখানে অনেকেই কমেন্ট করেছে ওয়ার। জি স্যার, যারা কমেন্টে ওয়ার লিখেছো সকলকে ধন্যবাদ। হ্যাঁ, আর যারা এখনো ক্লিয়ার হয় না তারা কমেন্টে জানাও, পরবর্তীতে আমরা উত্তর দেব এটা। এখন স্যার একজনে প্রশ্ন করেছিল যে আয়ের পরে ওয়াজ কখন বসে, হ্যাঁ গুড। একটা উদাহরণ দেওয়া দরকার আর কি। আচ্ছা অবশ্যই, তাহলে আমরা এখানে একটু এটা মুছে দিয়ে তারপর আমরা আরেকটা উদাহরণ এই ফাঁকে লিখে ফেলি, যেহেতু আমাদের এটা পিডিএফ এর উপর ক্লাসটা করাচ্ছি। জি জি ওকে, আমাদের সার্ভিসে তোমরা 100-তে 100 দেওয়ার চেষ্টা করো। আমরা যতটুকু আমাদের মাথার ভিতরে আছে অবশ্যই আমরা চেষ্টা করবো সবটা দেওয়ার জন্য, আমরা কোনো কম্প্রোমাইজ করবো না সার্ভিসের ব্যাপারে, আমরা কোনো নো কম্প্রোমাইজ আমরা চেষ্টা করবো তোমাদেরকে। আচ্ছা স্যার একটা উদাহরণ দিয়ে দেন। তো সবাই একটু ভালো করে ফোকাস করো। হি ওয়াজ রাইটিং নভেল। সে উপন্যাস লিখতেছে। তাহলে হচ্ছে হিয়ার পরে কি বসছে? ওয়াজ বসছে, কারণ এই বাক্যটা কিন্তু কাল্পনিক বা ইচ্ছাবাচক না। সবাই একটু ভালো করে ফোকাস করো। সে কি করতেছে? একটা উপন্যাস লিখতেছিল। হি ওয়াজ রাইটিং এ নভেল। সে একটা উপন্যাস লিখতেছে। সে কিন্তু তোমার আসলে বাস্তবিক পক্ষে সে একটা উপন্যাস লিখতেছে, এরকম না যে সে ভবিষ্যতে একটা উপন্যাস লিখবে বা এরকম কোনো কিছু না, বা লেখার ইচ্ছা পোষণ করতেছে এরকম না।
সে কিন্তু হি ওয়াজ রাইটিং, মানে সে একটা লিখতেছে, ঠিক আছে, রাইটিং। সো এইখানে আমরা কি স্যার বলেন। হ্যাঁ, জি, হি ওয়াজ হচ্ছে রাইটিং নভেল। তোমরা এই বাক্যটা দেখো, আরেকটা হচ্ছে বাক্য দিয়ে হি উইশ, তাহলে হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হি উইশ তার ইচ্ছা, হি নজরুল, NAZ NOZRUL নজরুল। তাহলে হচ্ছে দেখো তোমার হি উইশ তার ইচ্ছা, হি ওয়ার তা হচ্ছে কি নজরুল, সে একজন নজরুল হতে চাই। তাহলে হচ্ছে কি তার পক্ষে এটা কি হওয়া সম্ভব, কাজী নজরুল হওয়া সম্ভব না, এটা হচ্ছে কাল্পনিক। এটা কাল্পনিক। তার জন্য কি করবো আমরা, হি এর পরে ওয়ার বসাবো। গুড। সবাই একটু ফোকাস করে। কিন্তু এখানে যে হি আছে এটা হচ্ছে কি যে সে নভেলটা ইচ্ছা করলে কিন্তু সে লিখতে পারতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা কিন্তু সে এই 2 নম্বর উদাহরণ যে আমাদের হি আছে, সে ইচ্ছা করলে নজরুল হতে পারবে না। গুড। যার জন্য আমরা এখানে এই ওয়ারটা আর ওয়াজটা কখন বসাবো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কাল্পনিক কোনো কিছু বোঝালে অবশ্যই সেখানে আমরা কি করবো, ওয়ার বসাবো। আর যেখানে কাল্পনিক কোনো কিছু থাকবে না, অস্তিত্ব, সেখানে আমরা ওয়াজ বসাবো। বুঝতে পারছো বিষয়টা? স্যার আপনি একটু চা খান, আমি এবার 3 নম্বর রুলসটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তোমাদের এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা এই রুলসে? আমাদের 2 নম্বর রুলস যে রুলসটা ছিল, এই রুলসে কারো কোনো সমস্যা আছে কিনা সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাতে হবে আমাদেরকে। তোমাদের কোথাও যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে বলবা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে আমাদের রুলস 2 এ তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা ক্লিয়ার লিখে কমেন্ট করো। ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার লিখে কমেন্ট করতে হবে, ঠিক আছে? 2টা জিনিস কাজ করবা, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবা। আর যদি বিষয়টা তোমাদের বোঝা হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা ক্লিয়ার লিখে কমেন্ট করবা। কারণ হচ্ছে আমরা যেহেতু তোমাদের অনেকগুলা রুলস পড়ানোর দরকার এবং পড়ানোর সময় দরকার, সেজন্য আমরা সময়টা যেন নষ্ট না হয় আমরা সেই দিকে খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, ঋতু বিশ্বাস ক্লিয়ার লিখেছে, কবির আহমেদ ক্লিয়ার লিখেছে, লিমা রহিম লিখেছে ক্লিয়ার, মাহিয়া মামুন লিখেছে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ইসরাত ইসলাম লিখেছে ক্লিয়ার, ভেরি গুড। মুক্তা সরকার ক্লিয়ার লিখেছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যারা যারা ক্লিয়ার লিখেছো। আশা করি তোমরা সবাই পারতেছো, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এবার কিন্তু আমরা চলে যেতে পারি 3 নম্বর রুলসে। ওকে, এবার আমরা 3 নাম্বার রুলসে চলে আসলাম। তোমরা সবাই একটু খেয়াল করো এদিকে, মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, ফোকাস করো এই বিষয়টা। আমরা এবার 3 নাম্বার রুলস নিয়ে তোমাদের আলোচনা করব। দেখো, এই উদাহরণটাও কিন্তু চাকরি পরীক্ষায় আসে। যাদের কাছে বইটা আছে আমাদের, তারা সবাই এই বইয়ের এক পাশে লেখো BBI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে রুলসটা এখন তোমাদেরকে পড়াবো, এই রুলসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাদের কাছে আমাদের বইটা আছে সবাই কিন্তু এটা VBI দিয়ে লিখতে পারো, সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই আমাদের বইটা তাদের কাছে আছে, বইয়ের এক পাশে এক কর্নারে BBI লিখে রাখো, যাতে পরবর্তীতে এটা গুরুত্ব দিয়ে একটু বেশি পড়তে পারো। তো রুলসে দেখো এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে কোনো বাক্যে উইথ এ ভিউ টু অথবা লোক ফরওয়ার্ড টু অথবা গেট ইউজ টু অথবা এডিক্টেড টু অথবা বি ইউজ টু, প্রিপেয়ার টু, কন্ট্রিবিউট টু এগুলো থাকে, তাহলে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। বুঝতে পারছো বিষয়টা? যদি মানে কোনো কিছু উদ্দেশ্য বোঝায় উইথ এ ভিউ টু বোঝায়, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, প্রিফার টু, কন্ট্রিবিউট টু তাকে, তাহলে ভার্বের সাথে আমরা কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো, ফ্রেজাল ওয়ার্ডগুলো, এই ফ্রেজাল ওয়ার্ডগুলো তোমাদের কিন্তু একটু মুখস্থ করে রাখতে হবে। আমরা একটু আগে যেমন আমরা উদাহরণে ইট ইজ আই টাইম বা ইট ইজ টাইম, লোক ফ্যান্সি, এগুলো যদি আমরা ফ্যান্সি উইশ, এগুলো যেমন তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক সেমভাবে এখানে যে আমরা রুলসটা দিয়েছি এই রুলসের এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করে রাখবা। এটা দিয়ে তুমি চিনতে পারবা সেন্টেন্সে কিন্তু বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো মাস্ট বি থাকবে। এই ওয়ার্ডগুলো মাস্ট বি যখন থাকবে তখনই তোমার খেয়াল করতে হবে আমাদের ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে। ভার্বের সাথে কি ব্যবহার করতে হবে? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। যখনই আমরা দেখব কোনো সেন্টেন্সে, কোনো বাক্যের মধ্যে উইথ এ ভিউ টু আছে, লুক ফরওয়ার্ড টু আছে, গেট ইউজ টু আছে, অ্যাডিক্টেড টু আছে, বি ইউজ টু, প্রিফার টু, তারপর কন্ট্রিবিউট টু, এইগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার স্যার তোমাদেরকে আরেকটু বিষয়টা ভালো করে ক্লিয়ার করে তোমাদেরকে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ স্যার। তাহলে সবাই একটু ফোকাস করো। রোল 3, কোনো বাক্যে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, তার হচ্ছে প্রিফার টু, কন্ট্রিবিউট টু, অ্যাকাস্টম টু এরকম যদি থাকে আর কি, তাহলে হচ্ছে কি আমরা ইউজ করবো ভার্বের পর হচ্ছে কি আইএনজি দিব, ভার্বের পরে আইএনজি দিব। এটার সাথে সাথে হচ্ছে কি তোমরা আরেকটা রুলস সবাই করতে পারো যে
প্রিপজিশনের পরে কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন হি ওয়েন্ট টু উইথ এ ভিউ টু। সবাই দেখো আমাদের রুলসে কি ছিল? উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু আছে, তার জন্য হচ্ছে কি করবো আমরা? সরাসরি কি দেবো? লার্নিং দিয়ে দেবো। লার্ন আছে, এর সাথে হচ্ছে কি আমরা লার্নিং দেবো। তোমরা যদি বাক্যের অর্থ যদি না বুঝতে পারো কোনো সমস্যা নেই, একদম শুধু খালি দেখবা যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এগুলো যদি থাকে তাহলে বাক্যের অর্থটা না বুঝতেও চলবে, সরাসরি কি করবো? আইএনজি যুক্ত করে দিব। এখন যদি এখানে লার্নের জায়গায় যদি রিড থাকতো তাহলে কি দিতা তোমরা? রিডিং। এখানে যদি রাইট থাকতো তো হচ্ছে কি রাইটিং। এরপর হচ্ছে ডো থাকতো তাহলে হচ্ছে কি ডুইং হয়ে যেত। তাহলে আশা করি বিষয়টা একটু বুঝেছো। তাহলে হচ্ছে কি আবার দেখো এখানে আইএনজি হয়েছে কারণ উইথ এ ভিউ টু দ্বারা কি বোঝানো হচ্ছে? উদ্দেশ্য বোঝানো হচ্ছে। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল উইথ এ ভিউ টু, তার উদ্দেশ্যটা কি? লার্নিং, শেখার জন্য সে স্কুলে গিয়েছিল। এখন তোমরা হচ্ছে কি অর্থটা যদি নাও বুঝো, শুধু খালি ফোকাস করবো এতটুকু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপর হচ্ছে কি বি, তার হচ্ছে বি ইউজ টু, প্রেফার টু, কন্ট্রিবিউট টু, এগুলো যদি থাকে তাহলে কি হয়ে যাবে? এরপরে সরাসরি আইএনজি যুক্ত হয়ে যাবে। আশা করি তোমরা 3 নম্বর রুলসটা বুঝেছো। এখন হচ্ছে তোমাদেরকে একটা কুইজ প্রশ্ন দিচ্ছি, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। সময় হচ্ছে 10 সেকেন্ড দিব এই প্রশ্নটার জন্য। দেখো আমরা সবাই দেন ইউজ করি, THEN, দেন, অবলিক THAN, দেন। আমরা কি ইউজ করি? দেনও ইউজ করি, আবার হচ্ছে কি THN, দেন। এটাও ইউজ করি, এটাও ইউজ করি। তাহলে হচ্ছে কখন আমরা কোনটা ইউজ করব? কখন আমরা কোনটা ইউজ করব? দেন ইউজ করব না THN, দেন? দেন দুই দেনের মধ্যে কোন দেন আমরা নিব? সবাই একটু কমেন্টে জানাও। গুড। স্যারের যে প্রশ্নটা করেছে তোমরা হয়তো এটা বুঝতে পেরেছো যে এখানে স্যার বলা হচ্ছে যে আমরা দুইটা দেন আছে, আমরা জানি ব্যবহার করি আমরা বাক্য লেখার সময়, একটা ব্যবহার করি দেন আর একটা হচ্ছে দেন। একটা হচ্ছে THEN আর একটা হচ্ছে THAN। ই এবং এর মধ্যে পার্থক্য, ই এবং এ, এই দুইটার মধ্যে কখন আমরা দেন কোন টাইমে কখন কোন সময় আমরা কোনটা বসাবো সেটা একটু এখন স্যার যেহেতু তোমাদেরকে প্রশ্ন করেছে প্রশ্নের বিষয়, তোমরা যদি পারো তাহলে অবশ্যই উত্তর করার চেষ্টা করো, না পারলে অবশ্যই স্যার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে হচ্ছে যে ফোর না, তুমি লিখেছ হচ্ছে কি দেন মানে পরে, THN, দেন। টাইমের জন্য দেন, আর কম্পেয়ার করলে দেন। সাদিয়া, সাবা, দেন, তারপরে। গুড। তাহলে হচ্ছে কি এদিকে তোমরা উত্তর করেছো অসাধারণ হয়েছে, কিন্তু হচ্ছে কি রিয়েল উত্তরটা দিয়ে হচ্ছে দেন, THEN। দেন হচ্ছে কি আমরা কম্পেয়ার করার সময়, তুলনা, কোনো বিষয়ের হচ্ছে কি তুলনা করার সময় আমরা কি করব? দেন, THEN, দেন ইউজ করব। যে মোর দেন বলি না, সে আমার থেকে অনেক বয়সে বড়, 25 বছর বা 20 বছর বয়সে বড়, তখন আমরা সেখানে তুলনা অর্থে দেন ব্যবহার করব। দেন ব্যবহার কোনো কিছুর সাথে একটা মানুষের সাথে একটা কম্পেয়ার যখন করব, কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা তখন এখানে দেন ইউজ করব। দেন ইউজ করব। আচ্ছা স্যার পরে। আর হচ্ছে তারপরে ইউজ করতে আমরা কি ইউজ করব? যে দেন, THAN, দেন। দেন হচ্ছে কি তারপর, পরে। হ্যাঁ তারপরে বা তারপর। তারপর হচ্ছে কি আমরা কি ইউজ করব? এটার ইংরেজি হচ্ছে কি THN, দেন। তাহলে আমরা এই দেন ইউজ করব যখন হচ্ছে তারপর বোঝায় তখন আমরা দেন ইউজ করব, ঠিক আছে? তাহলে এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেল আশা করি যারা জানতো না বিষয়টা। ওকে, এখন হচ্ছে কি আমরা 4 নম্বর রুলসে চলে যাই। গুড। সবাই একটু 4 নম্বর রুলসটা ভালো করে ফোকাস করো। সবাই 4 নম্বর রুলসটা ভালো করে ফোকাস করো। কোনো প্রবলেম, ক্লাসে কোনো প্রবলেম হলে কমেন্টে জানাও, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। কোনো বাক্যে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প বসে, কোনো বাক্যে মাইন্ড ক্যান নট হেল্প, কুড নট হেল্প বসে, তাহলে কোনো বাক্য যদি এগুলো থাকে আর কি, মাইন্ড থাকে, যদি মাইন্ড থাকে, কোনো বাক্যে যদি মাইন্ড থাকে, ক্যান নট বাট থাকে, অথবা ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো যদি থাকে এরপরে আমরা কি ইউজ করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। 3 নাম্বার রুলস আমরা কি পড়ছিলাম? লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, এইগুলো যদি থাকে আইএনজি আমরা ব্যবহার করতাম। আবার পাশাপাশি কি আছে? মাইন্ড, তার হচ্ছে কি ক্যান নট হেল্প, কুড নট হেল্প যদি থাকে বাক্যে, যদি এই 3টা দেখো ওয়ার্ড যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি ইউজ করবো? এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি ইউজ করবো। তাহলে হচ্ছে একটা উদাহরণ দেখো, সবাই একটু ভালো করে ফোকাস করো। যে ওডি মাইন্ড হেল্প, তার হচ্ছে কি মি এ ভিট, তাহলে হচ্ছে কি এখানে মাইন্ড আছে, MIND, এই মাইন্ড,
শব্দটা আছে, তাহলে আমরা কি করব, অর্থ যদি স্যার নাও বুঝি তাহলে সরাসরি আইএনজি যুক্ত করে দিব। কারণ এখানে যেহেতু এখানে Mind আছে, মাইন্ড আছে, মনে রাখবা যেহেতু এখানে আমরা কিছুক্ষণ আগে যে আমাদের এখানে রুলসটা বলেছিলাম, এই রুলসে এখানে বলেছিলাম যে মাইন্ড থাকলে অথবা ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প যদি থাকে তাহলে আমরা ভার্বের সাথে সরাসরি আমরা আইএনজি যুক্ত করব। যেহেতু এখানে মাইন্ড শব্দটা আছে সেহেতু আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে কি করব, আইএনজি যুক্ত করে দেব। ঠিক আছে, একদম ইজি বিষয়, ক্লিয়ার বিষয়। আর এখানে দেখো এইটার বাংলা অর্থ হচ্ছে উড ইউ মাইন্ড হেল্প মি এ বিট, যদি কিছু মনে না করেন তাহলে আমাকে কিছু সাহায্য করেন। বিট শব্দের অর্থ অল্প পরিমাণ কিছু, যদি এই অর্থে কিন্তু এখানে বিট ব্যবহার করা হয়। এখানে বিট ব্যবহার করে, বিট অর্থ তো স্যার আমরা জানি কি কামড়, আবার হচ্ছে কি অল্প, তাহলে হচ্ছে কি তোমরা অল্প, যে অল্প স্যার যেটা বললো আর কি, আমাদের শ্রদ্ধেয় স্যার যেটা বললো যে অল্প আর কি, এখন যদি তোমরা কামড় আনো তাহলে তো স্যার এটা অর্থটা আসছে না। আচ্ছা, এটার অর্থটা কিন্তু এখানে এই কিছু বা সামান্য অর্থে কিন্তু এখানে বসছে। ঠিক আছে, তো উড ইউ মাইন্ড, তুমি যদি মানে অনেকেই আমরা বলি না যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে 20 টাকা দিয়ে হেল্প করেন বা আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটা লিফট দেন। এই যে সাহায্য কিছু, এটার জন্য এখানে বিট ব্যবহার হয়েছে। আর এখানে আমাদের পয়েন্ট যে ওয়ার্ড, যেটা দিয়ে আমরা ক্লিয়ার করতে পারবো বিষয়টা এবং বুঝতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো, দ্যাট ইজ দ্য মাইন্ড, ইট ইজ দ্যাটস ওয়ার্ড, আমরা পয়েন্ট ওয়ার্ড এটাকে আমরা বলতে পারবো। এই ওয়ার্ড দ্বারা আমরা এটা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে একদম সরাসরি স্যার, যে যদি মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প থাকলে, আচ্ছা এখন স্যার আমরা তাদেরকে, আমরা যেহেতু একটা মাইন্ড দিয়ে একটা উদাহরণ এখানে আমাদের বইয়ে দেওয়া আছে, এখন স্টুডেন্টদেরকে, আমাদের যারা ডিয়ার স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে, তোমরা এই ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প দিয়ে দুইটা বাক্য লেখো সবাই জটপট, দুইটা সেন্টেন্স কমেন্টে সবাই জানাও ক্যান নট হেল্প কুড নট হেল্প। হ্যাঁ, ক্যান নট হেল্প এবং কুড নট হেল্প দিয়ে তোমরা দুইটা বাক্য তৈরি করো দ্রুত জটপট। আমরা এবার তোমাদের বাক্যগুলো দেখবো, তোমরা বানিয়ে বানিয়ে বাক্য লেখো, দেখি তোমাদের বানানোর এক্সপিরিয়েন্সটা কেমন। ঠিক আছে, আমরা তো সবসময় বানিয়ে বানিয়ে তোমাদেরকে বোঝাই। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা জাস্ট এই দুইটা ওয়ার্ড দিয়ে তোমরা একটু জটপট বানিয়ে আমাদেরকে দেখাও। ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প দিয়ে দুইটা বাক্য আমরা এই দুইটা বাক্য তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের এখানে যে বাক্যগুলো কমেন্ট করবা সেখান থেকে দেখে আমরা দুইটা বাক্য সলভ করব। ঠিক আছে স্যার, আপনার সাজেশনটা কি পিডিএফ আকারে পাওয়া যাবে? আমাদের সাজেশনটা পিডিএফ আকারে পাওয়া যাবে না, এই মুহূর্তে আমাদের বইটা নিতে হবে। আমাদের অনার্সের এবং ডিগ্রির দুইটা বই আছে আমরা অ্যাভেলেবেল, এবং আমাদের এই যে বই দুইটা, একটা হচ্ছে অনার্সের বই স্যারের হাতে, আরিফ স্যারের হাতে, এবং আমার হাতে এটা হচ্ছে আমাদের ডিগ্রি থার্ড ইয়ার ইংরেজি অনার্সের দুইটা বই কিন্তু আমাদের আছে অ্যাভেলেবেল, তোমরা নিতে পারবা। আর আমাদের মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু পেড কোর্স চালু করেছি, ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে। তোমরা কিন্তু অনেকেই জানো না, অনেকেই বিষয়টা জানো না, আমাদের পেড কোর্সে কিন্তু ভর্তি চলমান। যারা আমাদের পেড কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের নাম্বার 01902147108 এই নাম্বারে কল করবা। ঠিক আছে, আমাদের ভর্তি ফি হচ্ছে 620 টাকা, এবং ডিটেলসটা তোমরা একটু কল করে একটু জেনে নাও। ঠিক আছে, আমরা কিন্তু ভর্তি কার্যক্রম এবং আমাদের 1 তারিখে, হ্যাঁ 1 তারিখে কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে আমাদের ফার্স্ট যে ব্যাচটা, প্রথম ব্যাচের শুরু হচ্ছে 1 তারিখ থেকে। আমরা ইতিমধ্যে 70-80 জন স্টুডেন্ট আমাদের হয়ে গেছে, 80+। সো তোমরা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে হলে মোহাম্মদ আবাইদুল লিখেছে প্রাইভেট কবে থেকে? প্রাইভেট হচ্ছে আমাদের 1 তারিখ থেকে, আমাদের 1 তারিখ থেকে ক্লাস। আমরা সম্ভবত কালকে হয়তো রুটিনটা লঞ্চ করবো, রুটিনটা আমরা দিয়ে দিব, আজকে রাত্রে রুটিন আমরা বানিয়ে ফেলবো। আচ্ছা স্যার, অফারটা বাড়াইয়া দেন কালকে পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, অফার বাড়িয়ে দিলাম, সমস্যা নেই, তোমরা কালকে পর্যন্ত ভর্তি হতে পারবে এবং হচ্ছে বইও পারচেজ করতে পারবে। আমাদের পেড বেসে ক্লাসের সবচেয়ে মজার বিষয়টা আর কি স্যার, আমরা তো প্রত্যেকটা টপিকস ওয়াইজ গ্রামার এবং রিটেন এবং হচ্ছে সিন আনসিন প্যাসেজ ক্লাস তো করবই। এছাড়া স্যার আমাদের যে গ্রুপটা থাকবে আর কি, স্টুডেন্টরা যে কোনো টাইমে প্রশ্ন করে সাথে সাথে তৎক্ষণাৎ উত্তর মানে পাবে। তোমাদের সার্বক্ষণিক ব্রিফ করা হবে, এবং তোমাদের যে একটা গাইড টিচার দরকার, তোমরা প্রাইভেট পড়তে হবে না, ঘরে বসে বাসায় বসে যে একটা হেল্প পাও এনি টাইম। মেসেঞ্জারে তোমরা 12টা 1টা যে কোনো সময় আমাদেরকে মেসেজ করো, আমরা যদি সজাগ থাকি, অনলাইনে থাকি, তাহলে অবশ্যই তোমাদেরকে আমরা রেসপন্স করবো ইনশাআল্লাহ। এবং আমরা রেসপন্স করবো। আমাদের 2 জন টিচার আছে, আরিফ স্যার রেসপন্স করবে, আমি না থাকলে সে করবে, আর সে না থাকলে আমি করবো। ঠিক আছে, আর আমাদের কোর্স ফিটা একজনে জানতে চাচ্ছে, আমাদের কোর্স ফিটা হচ্ছে 620 টাকা। এটা হচ্ছে আমাদের 1 তারিখ পর্যন্ত, আমরা এই 620 টাকার মধ্যে আমরা টোটাল যে 60টা ক্লাস নিব, এবং হচ্ছে তোমাদের 30টা ক্লাস নিব, এবং 60 দিনে, অর্থাৎ 2 মাসে আমরা তোমাদের কোর্সটা শেষ করে দিব। ঠিক আছে, জি জি স্যার, তাহলে হচ্ছে কি আমাদের স্যার কোর্সটা হচ্ছে কি 2 মান্থ, হ্যাঁ 2 মাস, তাহলে হচ্ছে 2 মাসে আমাদের স্যার টাকাটা আসছে কত? 620 টাকা। হ্যাঁ, তাহলে স্যার
টাকাটা তো ঠিকই তো আছে নাকি, যে একজন স্টুডেন্টের পক্ষে এটা এটা আশা করি সম্ভব। আর তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানানোর সুযোগ আছে, আমরা সেখানে একটু বিবেচনা করব, ঠিক আছে? জি আচ্ছা স্যার, এবার আমরা আবারও চলে আসি আমাদের ক্লাসে। আমাদের বিজ্ঞাপন দেয়া শেষ। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করেছে, আমরা কয়েকটা স্যার একটু উদাহরণ দেখেন, ওরা কমেন্ট করেছে, উদাহরণগুলো নেওয়া যায় জি কিনা জি ওদের তাহলে হচ্ছে যে আব্দুল আজিজ, তুমি কমেন্ট করেছো আই ক্যান নট হেল্প ইউ। তো হচ্ছে কি আই ক্যান নট হেল্প, তার হচ্ছে কি এরপর হচ্ছে একটা ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, একটা যে কোনো একটা সেন্টেন্স ওদের থেকে একটা সেন্টেন্স নিয়ে স্যার উদাহরণটা বুঝান। তার হচ্ছে যে বিউটি আক্তার আই ক্যান নট হেল্প, তার হচ্ছে কি রাইট, গুড। এরপর হচ্ছে যে বিউটি আক্তার, তার হচ্ছে কি ইকরা ইসলাম হিয়া আই ক্যান নট হেল্প ইউ, আই ক্যান নট হেল্প ইউ, আই ক্যান্ট হেল্প ইউ। তো হচ্ছে আমরা একটা উদাহরণ নেই বিউটি আক্তার থেকে, আই ক্যান নট হেল্প, আই ক্যান নট, আই ক্যান নট হেল্প, ব্র্যাকেট হচ্ছে কি রাইট, WRITE, রাইট। এখন হচ্ছে দেখো আমরা সরাসরি দেখবো কি, যেটা হচ্ছে কি আমাদের ইমরান স্যার বললো ক্যান নট হেল্প অথবা কোন নট, হ্যাঁ, যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প। থাকলে হচ্ছে কি আমরা বাক্যর অর্থ কি আছে এটা হচ্ছে কি আমাদের মানে ডন্টরি, এই বিষয় হচ্ছে চিন্তা করার কোনো বিষয় না, সরাসরি কি এগুলো যদি থাকে তাহলে হচ্ছে কি আমরা রাইটিং লিখে দেবো, WRITING, রাইটিং। যদি এখানে যদি এটা থাকে ক্যান নট হেল্প মাইন্ড, কুড নট হেল্প যদি থাকে তো হচ্ছে রিডিং, ডুইং, ওয়াচিং, তোমরা যাই দাও যে ভার্বটা থাকবে ব্র্যাকেটের ভিতরে আমরা সরাসরি ING যুক্ত করে দেব, তাহলে হচ্ছে কি আমাদের উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা 4 নম্বর রুলসটা বুঝেছো। এরপর হচ্ছে 5 নম্বর রুলসটা সবাই একটু ভালো করে খেয়াল করো, যে 5 নম্বর রুলস হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে। এখন হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স, এখানে স্যার একটু ডিটেইলস একটু আলোচনা করে দেন ওদেরকে, যেন আমরা বুঝতে পারি। ডিটেইলস আলোচনা করে দিব, কারণ এই কন্ডিশনাল সেন্টেন্সটা কিন্তু স্যার চাকরি পরীক্ষা ওদের আসবে, ঠিক আছে? শুধুমাত্র আপনার অনার্স ডিগ্রি না, ওদের প্রাইমারি নিবন্ধন ইভেন মানে বিশেষ, হ্যাঁ, যে কোনো জবের জন্য এই কন্ডিশনটা কন্ডিশনাল একটা মাস্ট থাকবে আর কি, এটা 100% স্যার, গুড। মানে কোনো কনফিউশন, এটা হচ্ছে কি 100% যে কন্ডিশনাল থেকে থাকে। ইভেন আমাদের আনসিন প্যাসেজটা যখন পড়বো অ্যাভেলেবল কন্ডিশনাল বাক্য থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে কি সবাই একটু ভালো করে কন্ডিশনাল বা কন্ডিশনাল অর্থ হচ্ছে কি শর্তমূলক। তাহলে হচ্ছে কি শর্তমূলক যে বাক্যগুলা, শর্তমূলক বাক্যকে ইংরেজিতে কি বলা হয়, কন্ডিশনাল সেন্টেন্স। সবাই ভালো করে ফোকাস করো। এরপর হচ্ছে কি আমরা 3-4টা বাক্য দিব তোমরা এটা সলিউশন করার জন্য, তাই ভালো করে এই রুলসটা ভালো করে বুঝো আমরা কেমনে বলতেছি। দেখো ফার্স্ট কন্ডিশনাল আমরা জানি হচ্ছে কি কন্ডিশনাল হচ্ছে কি 4 প্রকার, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড, থার্ড। আমরা এখানে মূলত 3টা কন্ডিশন নিয়ে দিচ্ছি কারণ জিরো কন্ডিশনাল ব্যবহারটা আসে না, তার জন্য হচ্ছে কি আমাদের যেহেতু এই রুলসগুলা 8টা রুলস দেওয়া হচ্ছে। আর এখানে কন্ডিশনাল সেন্টেন্স চেনার সবথেকে প্রথম যে উদাহরণটা সেটা হচ্ছে তোমরা মনে রাখবা, এটা হচ্ছে ইফ। হ্যাঁ, জি জি মনে রাখবা ইফ থাকলে বুঝতে হবে যে ইফটাই হচ্ছে যদি বা শর্ত। জি তাহলে ইফ দ্বারাই আমরা কিন্তু চিনতে পারবো যে এটা কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল প্রথম চিনার প্রাথমিকভাবে চেনার জন্য আমরা অবশ্যই দেখবো যে এটা ইফ যুক্ত সেন্টেন্স, তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। এটা হচ্ছে আইডেন্টিফায়ার ওয়ার্ড, ঠিক আছে, পয়েন্ট ওয়ার্ড। তাহলে হচ্ছে সবাই দেখো স্যার যে কথাটা বললো যে কন্ডিশনাল সেন্টেন্স মানে কি শর্তমূলক বাক্য, আর ইফ অর্থ কি যদি। তুমি দেখো তো যদি সারা শর্ত হয় কিনা, যদি সারা শর্তমূলক বাক্য তৈরি করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যদি ছাড়া কোনো শর্তমূলক বাক্য তৈরি করা সম্ভব না, হ্যাঁ, আসবে না, ঠিক আছে। তোমরা ইফ এর বিকল্প যে ওয়ার্ডগুলো আছে যেমন ওয়েদার, ইন কেস, এগুলা ইউজ করতে পারো, কিন্তু অর্থ কি দাঁড়াবে যদি। তাহলে হচ্ছে কি আমরা দেখো 1 নাম্বার যে কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে পরবর্তী অংশটা কি হবে। দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে ক্যান, মে, শ্যাল, উইল বসে বেস ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে দেখো ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে কোড, মাইট, শুড, ওড প্লাস ভার্ব। এটা তো আমরা জানি স্যার, এটা হচ্ছে ক্যান এর ফার্স্ট ফর্ম হচ্ছে কোড, মে এর ফার্স্ট ফর্ম হচ্ছে মাইট, শ্যাল এর হচ্ছে শুড, উইল এর হচ্ছে ওড। কারণ আমরা জানি যে ফার্স্ট ফর্ম যেহেতু, তাহলে অবশ্যই এখানে আমাদের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। ক্যান এর ফার্স্ট ফর্ম কোড, আর মে এর হচ্ছে মাইট, শ্যাল এর শুড, উইল এর ওড, ঠিক আছে। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করো, ক্যান এর হচ্ছে কোড, মে এর হচ্ছে মাইট, শ্যাল এর হচ্ছে শুড, উইল এর হচ্ছে উড। বুঝতে পারছো বিষয়টা? আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। তাহলে স্যার আমরা উদাহরণ দিই, সবাই একটু ভালো করে ফোকাস করো। আমরা উদাহরণ দিচ্ছি যে আবার প্রথম যে রুলসটা আর কি, এই রুলসটা আবার একটু বলতেছি। ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে পরবর্তী অংশ হচ্ছে কি বেস ফর্ম বসিয়ে হবে। আবার ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে পরের অংশ হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স রেখে আমরা উত্তর দিতে পারবো। এই দুই সিস্টেমে প্রথম কন্ডিশনাল কি করা হয়, উত্তরটা দেওয়া হয়। কারণ তোমরা এক একজন
এক এক বইয়ে যদি দেখো যে দেখো হচ্ছে কি এক বই হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট দ্বারা দিছে আর এক বই হচ্ছে কি বেস ফর্ম দ্বারা দিছে, উত্তর কিন্তু দুইটাই কারেক্ট। যদি মনে করো যে ফিউচার ইনডিফিনিট আছে তাহলে উত্তরটা মনে হয় হবে না, এরকম না বিষয়টা, কারণ ফার্স্ট কন্ডিশনালে দুইটাই উত্তর হয়। তাহলে হচ্ছে আমরা একটা উদাহরণ দিচ্ছি, সবাই ভালো করে ফোকাস করো। একটা উদাহরণ দিচ্ছি, যেমন নিচে স্যার দিতে পারেন আপনি উদাহরণটা, এখানে হ্যাঁ এখানে দিতে পারেন। হ্যাঁ if if he comes comes, if কি কন্ডিশনাল, if he comes এরপরের বাক্যটা হচ্ছে আমাদের কি হবে। দেখো আমরা কি বলছিলাম, if যুক্ত যদি থাকি কন্ডিশনাল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেটা কি প্রেজেন্ট ফর্ম দ্বারা হবে, ফিউচার ফর্ম দ্বারা হবে। তাহলে হচ্ছে কি if যদি he comes, তাহলে হচ্ছে কি ধরো সাবজেক্ট দিলাম I will go, যদি সে আসে আমি যাব, তাহলে হচ্ছে কি উইল হচ্ছে কি প্রেজেন্ট ফর্মের মধ্যে আছে, বেস ফর্মের মধ্যে আছে। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যে প্রথম যে সেন্টেন্সটা, প্রথম যে বাক্যটা দেখো, ইফ হি কামস, যদি সে আসে, এখানে প্রেজেন্ট ফর্ম চেনার উপায়টা কি স্যার এখানে একটু বলে দেন। এটাতে ভার্বের সাথে এস বাই ইএস, গুড, আমরা মনে রাখবো এখানে যদি ভার্বের সাথে এস বাই ইএস, প্রেজেন্ট ফর্ম তো বিএস, এখানে কোনো পরিবর্তন নেই, তবে একটু খেয়াল রাখতে হবে ভার্বের সাথে এস বাই ইএস থাকলে এটা আমরা প্রেজেন্ট ফর্ম করতে পারবো। তাহলে যেহেতু আমরা বুঝতে পারলাম ভার্বের সাথে এস বাই ইএস আছে, যার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং দ্যাটস ওয়াই আমরা এখানে উইল বসাবো। জি জি, তাই না স্যার? জি, উইল অথবা আই শ্যাল গো, যেটাই দেখো আর কি, আই শ্যাল, হ্যাঁ যেটাই আই শ্যাল গো, তাহলে হয়ে যাবে আর কি, যদি তুমি আসো তাহলে আমি সেখানে যাব। আচ্ছা, এরপর হচ্ছে কি দুই নম্বরটা সবাই ফোকাস করো, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশটা কি হবে, কোড হবে, মাইট হবে, শুড হবে অথবা কি ওড। এই চারটা থেকে যে কোনো একটা তোমরা ইউজ করবা, যে কোনো একটা, যেহেতু আমাদের অবলিক দেওয়া আছে, তাহলে যে কোনো একটা যদি ইউজ করো তাহলে হয়ে যাবে, এরপর ভার্বের বেস ফর্ম বসবে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা উদাহরণের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করি, সবাই ভালো করে খেয়াল করো। এখানে স্যার একটা উদাহরণ দেয়া আছে নিচে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এদিকে উদাহরণটা একটু সবাই খেয়াল করো। এখানে একটু দিয়ে দেন। হ্যাঁ, ইফ যদি হি কেম, সি এ এম ই কেম, ইফ যদি হি কেম, এরপর হচ্ছে কি দিব আমরা সাবজেক্ট, যে আই ওড, ডব্লিউ ও ইউ এল ডি, আই ওড, তারপর হচ্ছে কি দিব ভার্ব প্রেজেন্ট ফ্রম গো। তাহলে দেখো প্রথমের উদাহরণের মধ্যে কি আমরা এই উদাহরণটা সাজাইছি, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে সবাই একটু ভালো করে ফোকাস করো, যে ইফ হি কামস এটা ছিল কি ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরটা কি ফিউচার বা ভার্বের বেস ফর্ম হয়েছে। এখন সবাই দেখো ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট, কারণ আমাদের ভার্বটা হচ্ছে কি কাম, সি ও এম ই, কাম, কামের ফার্স্ট ফর্ম কি কেম, সি এম ই কেম, তাহলে হচ্ছে বি টু আছে এটা। যেহেতু এখানে তোমার এটা ভার্বের 2 নাম্বার ফর্মে আছে, সেহেতু আমরা যেহেতু এটা কেমে আছে, কেম আছে, এটা কি আছে, কেমে আছে, যার জন্য আমরা এখানে কি ব্যবহার করবো, সবাই একটু কমেন্ট করে জানাও তো দেখি। একজন কমেন্ট করেছে স্যার অনার্স সেকেন্ড ইয়ার কি ক্লাস ইংলিশ ক্লাস হয় কিনা। হ্যাঁ, আমরা তো অবশ্যই অনার্স সেকেন্ড ইংলিশ ক্লাস নিব, আমরা অবশ্যই নিব, এবং আজকে যেহেতু আমরা ডিগ্রি ক্লাস, এবং কালকে আমরা অ্যানাউন্স করে কালকে আমরা অনার্সের ক্লাস নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে স্যার, এখানে বলছে স্যার শেলের ইউজ তো আর হলো না, শেলের ইউজটা এখানে বোঝানোর জন্য বলছে একজনে। আচ্ছা, শেলটা আমরা বোঝাবো, সমস্যা নাই। তাহলে হচ্ছে স্যার এই উদাহরণটাই দেখেন, যে আই, তারপর হচ্ছে কি শেলের ফার্স্ট ফর্ম কি শুড, শুড, হ্যাঁ, তাহলে হচ্ছে কি আই শুড, তাহলে হচ্ছে কি গো, আই শুড গো। এখন যদি আই উড গো, আই শুড গো, এরপর যদি দাও আই মাইট গো, এম আই জি এইচ টি, মাইট, তাহলে কি স্যার এটা হবে? তিনটাই হবে স্যার। গুড, তাহলে দেখো এখানে তোমাদের কনফিউশন, এখানে একজন কমেন্ট করেছে তাহলে শেলের তো ব্যবহার হলো না। শেলের ব্যবহার মানে কি, এখানে তোমরা মনে রাখবে এটা যদি ফার্স্ট ফর্মে থাকে, ভার্বে ফার্স্ট ফর্মে, তাহলে তুমি এখানে উড বসাতে পারবা, শুড বসাতে পারবা, মাইট বসাতে পারবা, মানে ভার্বের 2 নাম্বার ফর্ম একবার অনায়াসে বসাতে পারবা, এরপরে বাকি অংশ বেস ফর্ম সব ঠিক থাকবে, আর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ার। ওকে স্যার, পরে তাহলে ফোকাস করতে হবে আমাদের হচ্ছে কি এই ভার্বটা কোন জায়গায় আছে, বি1 আছে না বি2 আছে, এটা হচ্ছে কি আমাদের সবার ফোকাস করতে হবে। এরপর হচ্ছে দেখো 3 নাম্বার কন্ডিশনাল আমাদের রুলসটা, ইফ প্লাস হেড প্লাস বি3 বা ভার্ব ফার্স্ট পার্টিসিপল, অথবা হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 হয়, তাহলে হচ্ছে দেখো এই 3 নাম্বার ফর্মের তোমার গঠনটা হচ্ছে কি এরকম আর কি, যে ওইটার অথবা হচ্ছে এটা ইফ প্লাস হেড প্লাস বি3, অথবা যদি ইফ এর পরিবর্তিতে প্রথমে যদি কি থাকে, হেড থাকে, বাক্যের শুরুতে কি থাকবে, যদি হেড থাকে, এরপরে সাবজেক্ট থাকে, এরপর হচ্ছে কি থাকে, বি3 থাকে, তাহলে হচ্ছে কি আমাদের গঠনটা কি হবে। দেখো আমাদের গঠনটা কি হবে, সবাই একটু ভালো করে খেয়াল করো,
সবাই ভালো করে খেয়াল করো, 3 নম্বর গঠনটা এটা মাস্ট বি, আসবেই আসবে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে জানাবো। আমাদের বইয়ের ভিতরে তোমাদের একদম শর্টকাটে দেওয়া আছে, আমরা শর্টকাটে দিয়ে দিছি যে রুলসগুলা পরীক্ষায় আসে। ইমরান পাবলিকেশন যে রুলসগুলো পরীক্ষায় আসে, এই রুলসগুলোই শুধু আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ রুলসগুলো দিয়েছি। আমরা অযাচিত তোমাদের পরে যেহেতু এত মনে থাকবে না, এখানে দুর্বল স্টুডেন্ট আছে, এখানে অনেকে তো আর ভালো স্টুডেন্ট না, দুর্বল স্টুডেন্ট, এই জন্য আমরা চিন্তা করেই কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ রুলসগুলো সবার আগে দিয়ে দিছি, যাতে আগে আগে দিয়ে দিছি। কনফিডেন্সের সাথে বলতে পারি এই 8টা অথবা 10টা রুলস যদি ফোকাস করে ইনশাআল্লাহ রাইট নাম্বার ফার্স্টে ফার্স্ট। আলহামদুলিল্লাহ, সবাই বলি একটু আলহামদুলিল্লাহ। আমরা যেন এই রুলসগুলো থেকে স্যারের কথাটা কাজে আসে এবং তোমাদেরও পরীক্ষায় ভালো কমন আসে, ঠিক আছে? আমরা আলহামদুলিল্লাহ বলি। ওকে, হ্যাঁ স্যার। তাহলে হচ্ছে কি দেখো, ইফ এই অংশটা এই অংশটা এবং হচ্ছে এই অংশটা আর কি, যে আমাদের ই প্লাস হেড প্লাস বি3 অথবা হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3। আচ্ছা, এখানে বি3 কোনটা? বি3 হচ্ছে যে আমরা বলেছিলাম প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মানে পিপি ভার্বের পিপি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এখানে এটা বি3 বলা হয়েছে, বুঝতে পারছো? আর হেড তোমরা বুঝি তো ভার্বের যে ফর্ম। তাহলে হচ্ছে তোমরা সবাই ভালো করে ফোকাস করো। এই উদাহরণটার পরে তোমাদেরকে একটা উদাহরণ দেওয়া হবে সলিউশন করার জন্য। দেখো আই, তারপর হচ্ছে কি হেড, তাহলে হচ্ছে ইফ আই হ্যাড, তাহলে হচ্ছে কি দেখো হ্যাড কোন টেন্সে থেকে ফার্স্ট পারফেক্ট টেন্স। ইফ যদি আই হ্যাড ডান, ইফ আই হ্যাড ডান, পর হচ্ছে কি দি ওয়ার্ক, এরপর হচ্ছে কি দেখো কি অংশটা হবে, ইফ যদি আই হ্যাড ডান দি ওয়ার্ক, যদি আমি কাজটি ভালো করে করতে পারতাম, হ্যাঁ পারতাম। এরপর হচ্ছে কি আমাদের দেখো যে সাবজেক্ট বসবে আর কি, সাবজেক্ট বসবে। দেখো সাবজেক্ট প্লাস কোড, মাইট, শোড, পর হচ্ছে কি ওড। এই চারটা থেকে যে কোনো একটা তোমরা ইউজ করো। এই চারটা থেকে যে কোনো একটা কোড বসাতে পারো, অথবা মাইট অথবা শোড অথবা ওড, যে কোনো একটা বসাতে পারো, ঠিক আছে? তোমরা বসাতে পারো আর কি। তাহলে হচ্ছে দেখো ইফ আই হ্যাড ডান দি ওয়ার্ক, তারপর হচ্ছে কি দিব, সাবজেক্ট দিব আই। তাহলে হচ্ছে এই চারটা থেকে যে কোনো একটা ওড ইউজ করবো আমরা, WOULD, ওড। এরপর হচ্ছে কি আমরা দিব হ্যাভ দিব, HAVE, হ্যাভ। এরপর হচ্ছে কি বি3 দিব। এখন তোমরা ভালো করে বুঝো বিষয়টা। ইফ আই হ্যাড ডান দি ওয়ার্ক, এই অংশটা কি আছে ফার্স্ট, ই প্লাস যদি কি থাকে হেড থাকে, আমরা হেড জানি কি ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে 3 নম্বর। এরপর হচ্ছে কি হবে যে সাবজেক্ট হবে। এখন হচ্ছে কি কোড আছে, মাইট আছে, শোড আছে, ওড আছে। এখন যদি তোমরা কেউ ওড ইউজ করলো, আরেকজনে মাইট ইউজ করলো, MIGHT মাইট, আরেকজন ইউজ করলো হচ্ছে কি তোমার শোড, SHOULD শোড, তাহলে হচ্ছে কি সবারগুলোই হয়ে যাবে। এরপর দেখো ইফ আই হ্যাড ডান দি ওয়ার্ক আই উড হ্যাভ সাকসেস বা সাকসিড, SUCCED সাকসিড। তাহলে হচ্ছে কি হবে, ইফ যদি আই হ্যাড ডান দি ওয়ার্ক, আমি কাজটি ভালো শেষ করতে পারতাম, আই উড হ্যাভ সাকসিড, আমি সফল হতাম, ঠিক আছে? ভেরি গুড। তো আজকে স্যার আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেকগুলো রুলস নিয়ে আজকে আলোচনা করেছি। আমরা মোটামুটি আজকে সম্ভবত আমরা 5টা রুলস নিয়ে আলোচনা করেছি। তো আজকে যে এই 5টা রুলস নিয়ে আলোচনা করলাম, আমাদের ফোনের চার্জ একদম মেইন ফোনের চার্জ শেষ অবস্থায়, যেহেতু আমাদের চার্জ শেষ হয়ে যাচ্ছে। সো আজকে আমাদের এই পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে? তো তোমরা যারা আমাদের এই 5টা রুলস আজকে আলোচনা করলাম, বা আমাদের স্যার যেহেতু পড়াইছে বা আমরা পড়িয়েছি বা আমি পড়িয়েছি, এখান থেকে কোথাও কোনো প্রবলেম থাকে, পরবর্তীতে কোথাও যদি সমস্যা থাকে, অবশ্যই তোমরা আমাদেরকে পরবর্তী ক্লাসের ফার্স্টের দিকে আমাদেরকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? অথবা আমাদের এই কমেন্ট সেকশনে জানিয়ে ফেলবা। এবং আমাদের কিন্তু একটা গ্রুপ আছে স্যার, আমাদের ডিগ্রির একটা গ্রুপ আছে শুধু আলাদা ইংলিশের চর্চার জন্য। এই গ্রুপটা সবাই একটু আমরা ওইখানে জয়েন হয়ে যাবা। ওই গ্রুপে জয়েন হলে আমাদের ওইখানে তোমাদের ক্লাসে কোন জায়গায় কি সমস্যা আছে ওটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ওখানে একটু পোস্ট করবা, তাহলে আমরা একটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এতক্ষণ ছিল আজকের ক্লাসের আয়োজন বা ক্লাসের পর্ব। এখন আমরা যে বিষয়টা, আমাদের যে পেইড ব্যাচের যে বিষয়টা তোমাদেরকে লাস্টে বা প্রথমেই শুরুর দিকে বলেছিলাম, আমরা যে আমাদের পেইড ব্যাচ চালু করতে যাচ্ছি, এই পেইড ব্যাচ সম্পর্কে একটু বিস্তারিত ডিটেলস একটু আলোচনা করব। তারপরে আমি তোমাদেরকে একটু ক্লাসটা শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা একটু পেইড ব্যাচের সম্পর্কে একটু ধারণা নিতেই হবে, যেহেতু আমাদের পেইড ব্যাচটা চালু করতেছে শুধু তোমাদের জন্য, তোমাদের সবার উপকারের জন্য, ঠিক আছে? তাহলে আমরা এই মুহূর্তে তোমাদেরকে একটু পেইড ব্যাচ সম্পর্কে ধারণা দিই। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও এবং আমাদের অনলাইনে প্রাইভেট ব্যাচ, পেইড ব্যাচ অথবা এটাকে বলা হয় প্রাইভেট ব্যাচ, যারা ভর্তি হবা, প্রাইভেট ব্যাচ
তো প্রাইভেট ব্যাচ অথবা পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও এবং হচ্ছে যারা অনলাইনে আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও তাদের জন্য আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমরা কতদিনে আমরা হচ্ছে 2 মান্থ হ্যাঁ 2 মান্থ অর্থাৎ হচ্ছে 60 দিনে আমরা কোর্স শেষ করব। আমাদের কোর্সের সময় হচ্ছে 60 দিনে আমরা শেষ করব, ঠিক আছে। তোমাদের যে সিলেবাসটা আছে সেটা শেষ করব ইনশাল্লাহ, ঠিক আছে, শেষ করব। এরপরে হচ্ছে আমরা 2 নম্বরে হচ্ছে আমাদের ক্লাস হবে, মোট ক্লাস হচ্ছে 30টি ক্লাস হবে, হ্যাঁ 30টি ক্লাস হবে। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে বাড়তি 2-1টা ক্লাস নিয়ে নেব, সমস্যা নাই। 30টি ক্লাসে আমরা শেষ করে দিব। এরপর 3 নাম্বার হচ্ছে আমাদের কোর্স ফিটা হচ্ছে 620 টাকা, ঠিক আছে। আমাদের এই কোর্সের ফিটা হচ্ছে 620 টাকা। যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাও বা ভর্তি হওয়ার আগ্রহ প্রকাশ করো, আমরা এখানে তোমাদেরকে জোর করব না, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে যাবে। কারণ এটা হচ্ছে প্রাইভেট ব্যাচের মতো, এখানে তোমরা ঘরে বসে আমাদের সাপোর্ট পাবে 24 ঘন্টা, এখানে ঘরে বসে আমাদের সব রকম হেল্প পাবে, ঠিক আছে, যখন যে যেটার সমস্যা থাকে। আর যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের এই নাম্বারে 01902147108 এই নাম্বারে ভর্তি হতে পারো, কল করে এই নাম্বারে কল করবা, ঠিক আছে। কল করে তোমাদের ভর্তি হওয়ার যে কনফার্মেশন মেসেজ বা তোমরা নিতে পারো। আর এখান থেকে আমাদের যে সিক্রেট গ্রুপের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা তোমরা নিতে পারবা, ঠিক আছে। আর আমাদের এই যে 620 টাকা, যদি কারো টাকার সমস্যা থাকে আমরা এটা 2টা কিস্তিতে নিতে পারি। আমরা যেহেতু 2 মাস পড়াবো, 300 টাকা ফার্স্ট নিতে পারি, পরের মাসে 300 টাকা, ঠিক আছে। আর ইনশাল্লাহ আশা করি তোমাদের একদম যে সিলেবাসটা, এই সিলেবাস কিন্তু আমাদের স্যার আরিফুল স্যারে শেষ করে দিবে এবং আমি নিজেও থাকবো ক্লাসে। আমাদের 2 জন ইংলিশে, আমরা যেহেতু পড়াই ইংলিশটা নিয়ে, সো আমরা 2 জনই শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে বলে মনে করি। তো আজকে যারা আমাদের ক্লাসটা করেছো, তোমাদের ক্লাস কেমন লেগেছে বা কতটুকু উপকারে আসছে, বা মনে হচ্ছে যে আমাদের এই ফ্রি সার্ভিসের ক্লাসগুলো করলে তোমাদের উপকারে আসবে কিনা, সেটা একটু কমেন্ট সেকশনে একটু জানাবা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। আরিফুল স্যার, আপনার কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন। জি জি, তোমরা যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে তাদেরকে ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের নেক্সট ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। কোনো প্রবলেম হলে আমাদেরকে যে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমরা সলিউশন করে দিব তোমাদেরকে। আর সব সময় ভালো থাকবা এই প্রত্যাশা রেখে আমি আরিফুল স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনাকেও। আমিও বিদায় নিব এই মুহূর্তে। তোমরা যারা আমাদের ক্লাসে ছিল অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।